ভালো বলবো না। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের এই লেকচারটা শুরু করার আগে আমরা কুইজ টেস্ট 3 এই কোশ্চেনটা একটু সলভ করব। অনেক কোশ্চেনে মেসেজ দিচ্ছে যে স্যার কিছু কোশ্চেন বুঝতে পারিনি, কিছু কোশ্চেনের অ্যানসারটা কিরকম হবে। এটা সলভ করার পর আমরা আমাদের টপিকটা এগিয়ে যাব। ওকে, একটু দেখো আমরা কোশ্চেনের দিকে যদি যাই, দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় বোর কক্ষের মধ্যে শক্তির পার্থক্য নির্ণয় করো। একটু বোঝার ট্রাই করো। তুমি এটা অনেকভাবে করতে পারো। আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্রথম বোর কক্ষ, এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে কি তোমার E2।
তাদের মধ্যে শক্তির পার্থক্য মানে ডেল্টা ই, এটা বের করতে বলছে। ডেল্টা ই মানে হচ্ছে কি E2 মাইনাস কি তোমার E1, এটা E2 মাইনাস। এখন তুমি পারো প্রথম কক্ষপথের শক্তিটা, এটাকে আমরা নিউক্লিয়াসই বললাম, আমরা প্রথম কক্ষপথের শক্তি বের করে তারপর দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করার পর এই E2 থেকে E1 টা আমরা কি করব মাইনাস করব, E2 থেকে E1 টা আমরা কি করব মাইনাস করব। এভাবে আমরা বের করতে পারি। আমি আবার রিপিট করছি, প্রথমে আমি প্রথম কক্ষপথের শক্তি বের করব, তারপর আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তিটা বের করব, তারপর এই E2 থেকে আমরা E1 মাইনাস করলে ডেল্টা বের করব। কিন্তু আমাদের সহজ উপায় হচ্ছে যে কোনো দুটো কক্ষপথের শক্তির পার্থক্যটা আমরা রিডবার্গের ইকুয়েশনের সাহায্যে আমরা বের করতে পারি। কারণ এটা কি বোর কক্ষ, যেহেতু বোর কক্ষ বলছে তার মানে হচ্ছে এটা কোন পরমাণুর জন্য হবে, হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা ডেল্টা ই আমরা বের করতে চাই, যে কোনো দুটো শক্তি, এটা তৃতীয় কক্ষপথের সাথে পঞ্চম কক্ষপথ বলতে পারে বা পঞ্চমের সাথে অষ্টম কক্ষপথ বলতে পারে, যে কোনো কক্ষপথ হতে পারে। তাই ডেল্টা ই এটা বের করতে চাই আর এস, এটা জেড স্কয়ার, এটা 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার। এটা সাথে খুব সহজে আমরা করতে পারি, এটার সাথে আমরা সহজে করতে পারি। আমরা আর এস এর ভ্যালু আমরা জানি 2.18 ইনটু 10 ইনভার্স কত 18। জেড এর ভ্যালুটা কত কোনটার জন্য হবে, হাইড্রোজেন পরমাণুর জন্য। এটা মানে কি তোমার পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে জেড এর ভ্যালুটা কত হবে 1। n1 মানে কি, এখানে কি প্রথম কক্ষপথের সাথে দ্বিতীয় কক্ষপথ, তার মানে n1 এর ভ্যালু হবে 1 স্কয়ার আর n2 এর ভ্যালুটা হবে কি 2 স্কয়ার। এখানে কম্পেয়ারটা করা হচ্ছে কি প্রথম শক্তি স্তরের সাথে কি দ্বিতীয় শক্তি স্তর। তাই প্রথমের সাথে যদি দ্বিতীয় শক্তি স্তরে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে n1 টা হচ্ছে কি তোমার নিম্ন শক্তি স্তর আর n2 টা আমাদের কি উচ্চ শক্তি স্তর। তাহলে 1 আর 2 এর মধ্যে নিম্নটাকে 1, তাহলে এটা হবে 1 স্কয়ার, এটা হবে কি 2 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমাদের কি হবে জুল এককে বের হয়ে আসবে। এটা জুল এককে কি হবে বের হবে, এটাই কি হবে তোমার অ্যানসার হবে। দেখবা এটাকে ক্যালকুলেশন করলে তুমি এখানে একটা অ্যানসার খুঁজে পাবা, ক্যালকুলেশন করে দেখবা যে এটা সলভ হবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের সলভ, এটা কোশ্চেন 1। দেখো তো একজন একটু আমাকে একটু বলো তো এটার ক্যালকুলেশনে কত আসে রেজাল্টটা। (1.635 into 10 ইনভার্স), এটা কি তোমার 18, এত হবে কি তোমার জুল হবে, এটা হবে অ্যানসার। ওকে, জুল। এখন দেখো আমি যে সেকেন্ড ক্যালকুলেশনটা করি, সেকেন্ড হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে এলে কতটা তোমার লাইন বা বর্ণালী তোমার পাওয়া যাবে, এটা আমরা ডিটেইলসে আলোচনা করব এই অংশটা। আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখো, তোমরা এই রিডবার্গের ইকুয়েশনের সাহায্যে করো। হ্যাঁ, একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে নোট, আমরা দ্বিতীয়টা সলভ করতে চাচ্ছি। মনে করো কোন একটা ইলেকট্রন, আমরা ধরে নিলাম কোন একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় আর এই হচ্ছে চতুর্থ। কোন একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে এই ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আসবে। তাহলে এই চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি আসে তাহলে কত ধরনের ট্রানজিশন হতে পারে, ইলেকট্রনটা কত ভাবে আসতে পারে, এটা আমরা দেখব। ব্যাপারটা হচ্ছে এভাবে আসতে পারে,
ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তর থেকে সরাসরি প্রথম শক্তি স্তরে চলে আসতে পারে, এটা হতে পারে। সেকেন্ড কন্ডিশন হতে পারে ইলেকট্রনটা 4 থেকে প্রথমে আসবে 3 এ, 3 থেকে আসবে কোথায় 2 এ, 2 থেকে আসবে কোথায় 1 এ, এভাবে আসতে পারে। এখন এভাবে না আসে ইলেকট্রনটা এভাবে আসতে পারে, 4 থেকে এটা আসতে পারে কত বলতো 2 তে, তারপর 2 থেকে ইলেকট্রনটা আসতে পারে কততে তোমার এই আগে 2 থেকে আসতে পারে কততে তোমার, অথবা ইলেকট্রনটা এই 4 থেকে 3 এ আসতে পারে, এরপর 3 থেকে সরাসরি তোমার কি আসতে পারে এভাবে হতে পারে। আমি জিনিসটাকে আবার রিপিট করলাম, কোন একটা ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে আসে হাইড্রোজেনের কোন একটা এক্সাইটেড ইলেকট্রন, এই ইলেকট্রনটা সরাসরি শক্তি বিকিরণের মাধ্যমে প্রথম শক্তি স্তরে আসতে পারে, অথবা তোমার এখানে ঘটতে পারে কি ইলেকট্রনটা 4 থেকে 3 এ আসতে পারে, 3 থেকে তারপর 2 এ, 2 থেকে আসতে পারে কত 1। কিন্তু ব্যাপারটা এরকম না হতে পারে ইলেকট্রনটা কি 4 থেকে তোমার কততে আসতে পারে 2 এ, 2 থেকে আসতে পারে কততে 1 এ। ইলেকট্রনটা এরকম না এসে এরকম আসতে পারে 4 থেকে 3 এ আসতে পারে, 3 থেকে সরাসরি কততে আসতে পারে 1 এ আসতে পারে। তুমি দেখো এই যে ট্রানজিশনটা, দেখো এই ট্রানজিশন আর এই ট্রানজিশনটা, এই ইলেকট্রনের 2 থেকে 1 এ আসা এই ট্রানজিশন আর এই 2 থেকে 1 এ আসা ট্রানজিশনটা কি হুবহু একরকম। এখানেও কি তোমার 2 থেকে 1 দেখাচ্ছি, এখানেও 2 থেকে কত দেখাচ্ছি 1। ইলেকট্রনটা তো আমার কি এই ট্রানজিশন আর এই ট্রানজিশনটা কি আইডেন্টিক্যাল, একই রকম। ফলে এটা যদি আমি কনসিডার করি তাহলে এই ট্রানজিশনটাকে আমরা কনসিডার করব না। তুমি দেখো এটা এই ট্রানজিশনটা আর এই ট্রানজিশনটা একই রকম। ইলেকট্রনটা এখানে 4 থেকে কততে আসছে 3 এ, এখানে ইলেকট্রনটা 4 থেকে কততে আসছে 3 এ। আমরা যদি দুইটা একই রকম হয়ে যায় তাহলে ওটার মধ্য থেকে একটা নেব। আমরা যদি 4 এবং 3 এর এই এটা যদি কনসিডার করি তাহলে এই ট্রানজিশনটা এখানে হবে। তাহলে ইলেকট্রনের কত ধরনের ট্রানজিশন হতে পারে দেখো, এই 4 থেকে 1 এর জন্য ইলেকট্রনটা এভাবে আসতে পারে 1। তুমি দেখো 4 থেকে 3 এর জন্য আমি পেতে পারি কত বলতো 2, এই ধরনের ট্রানজিশন হতে পারে। এই 3 থেকে 2 এর জন্য ইলেকট্রনের ট্রানজিশনটা হতে পারে কি একটু অন্যরকম হতে পারে 3। এখানে দেখো 2 থেকে 1 এ ইলেকট্রনটা আসতে পারে, ফলে এখানে আরেকটা ট্রানজিশন পাওয়া যাবে, এটা হচ্ছে কত 4। তাহলে এই ট্রানজিশনটা কত বলতো, ইলেকট্রনটা 4 থেকে কততে আসতে পারে বলতো 2 তে, তার মানে এখানে আমরা আরেকটা ট্রানজিশন পাবো, সেটা হচ্ছে কত 5। এই ট্রানজিশন আর এই ট্রানজিশনটা কি তোমার অনুরূপ, এইখানে একটা নিলে আরেকটা কি করতে হবে বাদ দিতে হবে। তুমি দেখো আবার এখান থেকে ইলেকট্রনটা এখানে আসতে পারে, ফলে এটা আর এটা কি বলতো অনুরূপ একই রকম, এই জন্য এটা কনসিডার করলে এটা আমরা কি করব বাদ দিব। আবার দেখো ইলেকট্রনটা এখান থেকে আবার কোথায় আসতে পারে একটু দেখো, এখানে চলে আসতে পারে, ফলে এটার জন্য আমরা কি তোমার জাস্ট এই ধরনের ট্রানজিশন করব। তার মানে কি ইলেকট্রনটা 1 থেকে যখন তোমার এই 4 নম্বর শক্তি স্তর থেকে 1 এ আসবে তখন আমি এক ধরনের ওয়েভলেন্থ পাবো। এটার জন্য এই ট্রানজিশনের জন্য আমি স্পেকট্রোফটোমিটারে একটা লাইন পাবো। এখান থেকে তোমার কি ইলেকট্রনটা 4 থেকে 3 এ, 3 থেকে কত 2 এ, 2 থেকে কততে বলতো 1 এ আসতে পারে, ফলে এটা একটা ট্রানজিশন, এটার জন্য একটা লাইন পাবো, এটা একটা ট্রানজিশন, এটার জন্য একটা লাইন পাবো, এটা একটা ট্রানজিশন, এটার জন্য একটা লাইন পাবো। অর্থাৎ ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যদি প্রথম শক্তি স্তরে যদি আসে তাহলে এখানে 6 ধরনের ট্রানজিশন হতে পারে। এখানে কয় ধরনের ট্রানজিশন হতে পারে 6 ট্রানজিশনস। ইলেকট্রনের জাম্পিংটা কয় ধরনের হতে পারে এভাবে 6 ধরনের। এখানে যে কয় ধরনের তোমার যত রকমের ট্রানজিশন হতে পারে ঠিক ততগুলো আমি কি পাবো স্পেকট্রাম লাইন। এখানে ততগুলো আমরা কি পাবো স্পেকট্রাম কি পাবো লাইন পাবো। তার মানে এখানে 6 স্পেকট্রাম আমরা লাইন পাবো, 6 স্পেকট্রাম আমরা এখানে লাইন পাবো। এটার জন্য আমি একটা বর্ণালী রেখা পাবো, এটার জন্য একটা বর্ণালী রেখা পাবো, এটার জন্য বর্ণালী পাবো, এটার জন্য বর্ণালী রেখা পাবো, এটার জন্য পাবো, এটা আর এটা সিমিলার এই কারণে এটা বাদ, এটা আর এটা সিমিলার এই কারণে এটা আমরা বাদ দিছি, আর এটার কারণে আমরা কি পাবো বর্ণালী। তাহলে আমি এখানে কি লিখতে পারি, একটা ইলেকট্রন শক্তি স্তর থেকে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে
যত ওয়েতে ট্রানজিশন হতে পারে, যত রকমের ট্রানজিশন হতে পারে, তার জন্য ততগুলো কি পাবো বলতো, রেখা বর্ণালী পাবো, লাইন স্পেকট্রাম পাবো। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ ট্রানজিশন, ইলেকট্রনের ট্রানজিশনটা যতগুলো হবে এটা হবে নাম্বার অফ স্পেকট্রাম, নাম্বার অফ কি তোমার স্পেকট্রাম, যতগুলো ট্রানজিশন হবে ততগুলো। এখন ইলেকট্রনটা পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা কি হতে পারে, তোমার কি প্রথম শক্তি স্তরে আসতে পারে, ইলেকট্রনটা সপ্তম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে। তখন এগুলো এরকম চেক করে দেখতে হয়, কিন্তু এগুলো চেক করতে গেলে কি হয়, অনেক বেশি টাইমের দরকার হয়। এই কারণে এখানে একটা শর্টকাট একটা ফর্মুলা আছে, এটার শর্টকাট একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলাটা হচ্ছে 1। এটার জন্য আমরা লাইন বের করার জন্য আমরা এখানে এটার ফর্মুলাটা হচ্ছে n2 n1 n2 n1 1 ডিভাইডেড বাই 2, এটা একটা ফর্মুলা। এখানে আমরা যদি n2 মানে কি উচ্চ শক্তি স্তর আর n1 টা মানে কি নিম্ন শক্তি স্তর, এই ফর্মুলাটার মাধ্যমে আমরা যে কোনো দুটো শক্তি স্তরে ইলেকট্রনটা যদি জাম্প করে তাহলে তার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে ফর্মুলা হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে n ডিভাইডেড বাই n 1 ডিভাইডেড বাই n ইনটু n 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব, যখন ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর হতে ইলেকট্রনটা জাম্প করে প্রথম শক্তি স্তরে আসে, তখন এটা ব্যবহার করা যায়। যেখানে n দ্বারা এখানকার n, যেখানে n দ্বারা উচ্চ শক্তি স্তরকে ইন্ডিকেট করে, উচ্চ শক্তি স্তরকে ইন্ডিকেট করে। আমি যদি ইলেকট্রনটা পঞ্চম থেকে যদি প্রথমে চলে আসে, এটার সাহায্য করা যাবে, এটার সাহায্য করা যাবে, বাট এটার সাথে এটা ফর্মুলাটা একটু বড়, এই ফর্মুলাটা একটু ছোট। আমরা যদি মনে করো চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা জাম্প করে প্রথম শক্তি স্তরে আসছে, আমি কয়টা লাইন পাবো, কয়টা স্পেকট্রাম পাবো, তুমি এখানে বসো। এখানে 4 থেকে কত আসবে প্রথমে, 4 থেকে যদি প্রথমে আসে তাহলে এখানে n এর ভ্যালু কত হবে 4, তাই এটা হবে 4 আর এটা হবে কত 4 মাইনাস কত 1, 4 ইনটু কত 3 12, 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 6। তাহলে কয়টা লাইন পাওয়া যাবে 6টা। এই ট্রানজিশনের জন্য কয়টা লাইন পাওয়া যাবে 6টা। আবার আমি যদি এখানেও যদি বসাই তাহলেও তোমার কি এই 6 লাইন এখানে কি করা যাবে বের করা যাবে। আমরা দেখাবো কিভাবে বের করে, এখানে এটা কিভাবে বের করে সেটা আমরা কি তোমার দেখাবো। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমি এটাকে একটু রিভিউ করি। এটা হচ্ছে যে কোনো দুটো শক্তি স্তর, এটা পঞ্চম থেকে দ্বিতীয়তে আর যদি ইলেকট্রনটা আসে, ষষ্ঠ থেকে যদি প্রথমে আসে, তাহলে যে কোনো দুটো শক্তি স্তরের জন্য এটা ফর্মুলা ব্যবহার করা যাবে। আর এই ফর্মুলাটা শুধুমাত্র ব্যবহার করা যাবে ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে যদি ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আসে। এখানে n দ্বারা কাকে ইন্ডিকেট করবে উচ্চ শক্তি স্তর। যেমন ইলেকট্রনটা 4 নম্বর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে আসে তাহলে n এর মান কত হবে 4, এখানে 4 বসালে দেখবে এখানে 6 ভ্যালু চলে যাবে। এখানেও বসানো যাবে, এখানে n2 আর n1 দ্বারা কি ইন্ডিকেট করবে, n1 দ্বারা নিম্ন শক্তি স্তর আর n2 দ্বারা কি উচ্চ শক্তি স্তর ইন্ডিকেট করবে। তাহলে এখানে যদি এই সূত্র যদি ব্যবহার করি আর এই ট্রানজিশনের জন্য যদি কনসিডার করি তাহলে এখানে n2 এর ভ্যালু কত 4 আর n1 এর ভ্যালু কত 1, এই 4 আর 1 তুমি এখানে বসাও দেখবে যে 6 চলে আসবে। তুমি আমার কথাগুলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। ওকে, আমাদের কোশ্চেনটা ছিল পঞ্চম বোর কক্ষ হতে দ্বিতীয় বোর কক্ষে
তাহলে এটা দেখো, দেখো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল, দেখো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রনটা পঞ্চম বোর কক্ষ হতে এটা জাম্প করে দ্বিতীয় বোর কক্ষে। তার মানে আমাকে সূত্র, এক নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে এখানে n2 এর মান কত 5 আর এখানে n1 এর মান কত 2। তাহলে আমাদের ফর্মুলা কোনটা, n2 n1 ওকে n1 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে তুমি এখানে বসাই দাও, n2 মান কত বেরোয় দেখো, এটা 5 2 5 2 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে এখানে আসে কত 3 আর এখানে আসে কত 4 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 6। তাহলে आंसर হবে কত 6। তাহলে এটার आंसरটা কত হবে 6। এটা উঠাই না। এটার জন্য আমাদের সেকেন্ড ফর্মুলাটা এখানে ব্যবহার করা যাচ্ছে না। তুমি দেখো আমরা যদি তৃতীয় কোশ্চেনে যদি আসি, থার্ড কোশ্চেন, এটা দেখো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লাইমান সারির দীর্ঘতম তরঙ্গ। আমরা যদি লাইমান সারি যদি বলি, দেখো এখানে ইলেকট্রন গুলো, এটা মনে করো এই লাইমান সারি বলতে কোনটা বোঝায়, ইলেকট্রন গুলো, এটা 3 নম্বর কোশ্চেনের সলভ। ইলেকট্রন কি সেকেন্ড এনার্জি লেভেল থেকে ফার্স্ট, থার্ড এনার্জি লেভেল থেকে প্রথমে, 4 নম্বর এনার্জি লেভেল থেকে প্রথমে, n ইনফিনিটি থেকে প্রথমে। এখন লাইমান সারির জন্য লাইমান সিরিজে অনেকগুলো লাইন পাওয়া যায়। এখন ওই লাইনগুলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে বলতো বেশি হবে, সেটা আমরা বের করব। তুমি একটু দেখো, এটা থেকে এই ট্রানজিশনে যদি আসে, আগে একটু বোঝার ট্রাই করো, 2 থেকে যদি 1 এ যদি ইলেকট্রনটা আসে সবচেয়ে কম শক্তি বিকিরণ করবে। এখানে যদি হয়, আমরা যদি এটার জন্য যদি কনসিডার করি, এটা 1, আমরা যদি এটার জন্য যদি কনসিডার করি, এটা দেখো এই ট্রানজিশনের জন্য বা এই ইলেকট্রনের এই জাম্পিং এর জন্য সবচেয়ে কম শক্তি দরকার। আর সবচেয়ে বেশি শক্তি বিকিরিত হয় কোনটা, ইলেকট্রনটা যদি n ইনফিনিটি থেকে যখন এটা প্রথম শক্তি স্তরে আসে, তখন এই ইলেকট্রনটা আসার সময় সবচেয়ে বেশি পরিমাণ শক্তি কি করে বলতো বিকিরিত করে। তার মানে এই ট্রানজিশনের জন্য আগে তো বোঝার ট্রাই করো, ডেল্টা ই এর মান সবচেয়ে কম হয় একের জন্য সবচেয়ে কি হয় বলতো কম। শক্তির মান যদি কম হয়, আমরা কি জানি ডেল্টা ই ইকুয়াল টু, আমরা জানি কি hc বাই কি বলতো ল্যাম্ডা। তার মানে ডেল্টা ই কি হয় hc বাই ল্যাম্ডা, ডেল্টা ই এর সাথে ল্যাম্ডাটা কি বলতো ব্যস্তানুপাত। শক্তি যদি কম হয় তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তার মানে এখানে আমরা ম্যাক্সিমাম কি আমরা ওয়েভলেন্থটা পাবো। ওয়েভলেন্থ মানে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য। তুমি দেখো আমরা যদি এটার ক্ষেত্রে যদি কনসিডার করি, আমরা এটাকে আমরা 2 দিলাম, আমরা 2 ট্রানজিশনের জন্য যদি বলি, ইলেকট্রনটা আমরা লাইনম্যান সিরিজে অনেকগুলো লাইন পাবো, অনেকগুলো আমরা রেখা প্রণালী পাবো। ওই রেখা প্রণালীর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম, কার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি। তুমি দেখো এখানে যদি এই ট্রানজিশনটা যদি হতো, ডেল্টা ই এর মান সবচেয়ে বেশি হবে। ডেল্টা ই এর মান সবচেয়ে বেশি মানে কি ল্যাম্ডার মান সবচেয়ে কম। এই স্পিন আপ দ্বারা কি বোঝায় সবচেয়ে বেশি বোঝানো হচ্ছে, তাহলে ল্যাম্ডার মান সবচেয়ে কম। এখানে কি বলতো মিনিমাম ওয়েভলেন্থ পাওয়া যাবে, সবচেয়ে সর্বনিম্ন মিনিমাম ওয়েভলেন্থ পাওয়া যাবে। তার মানে কি এই তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে আর এই তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কি হবে বড় হবে। আর এগুলো কি মাঝখানে গুলো কি হবে মাঝামাঝি।
তাহলে তোমাকে কোনটা বের করতে বলছে? প্রত্যেকটা লাইনের এক একটা কি আছে, ওয়েভলেন্থ আছে। তাহলে তোমাকে বের করতে বলছে সবচেয়ে বড় ওয়েভলেন্থ। সবচেয়ে বড় ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হবে? এনার্জিটা সবচেয়ে কম হবে। আর এনার্জি সবচেয়ে কম হয় কখন? যখন ইলেকট্রনটা দ্বিতীয় থেকে প্রথমে জাম্প করে। তাহলে আমরা এখানে লাইমান সিরিজের, আমরা যদি এখানে লাইমান সিরিজের ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে সবচেয়ে বড় দীর্ঘতম বা বড় তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এটা কখন হবে একটু দেখো। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? ইলেকট্রনটা যখন n2 থেকে জাম্প করে n1 এ যাবে। ইলেকট্রন যখন n2 থেকে, মানে দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে যাবে, ইলেকট্রনের জাম্পিংটা যখন এটা। এখন এটার মান বের করতে বলতে তুমি বের করে ফেলো 1 ল্যাম্বডা ইকুয়াল টু কি আর এইচ, এটা কি জেড স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে তুমি কি আর এইচ এর মান এটার জন্য জানো 10967 কি 8, জেড এর মান তুমি জানো 1 স্কয়ার, n1 এর মান কত 1 স্কয়ার, আর n2 এর মান কত 2 স্কয়ার। এখান থেকে তুমি বের করবে। এটা ল্যাম্বডা ম্যাক্স। ম্যাক্স দ্বারা কি ইন্ডিকেট করে? ম্যাক্সিমাম ইন্ডিকেট করে। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যে অ্যানসারটা পাবা, উত্তরটা, সেটা হচ্ছে 2 এর, এটা কত 3, এটার অ্যানসারটা পাবা 125. এটা 67 অ্যাংস্ট্রম। প্রথমে এই মানটা আসবে কিসে? সেন্টিমিটারে, সেন্টিমিটারকে কনভার্ট করতে হবে কি অ্যাংস্ট্রমে, তারপর তুমি এই মানটা পেয়ে যাবে। কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে আমাকে একটু জানাও, কোনো ডাউট আছে কিনা। এটা এটা কিন্তু অ্যানসারটা তোমার প্রথমে সেন্টিমিটারে আসবে, তারপর অ্যাংস্ট্রমে নিতে হবে। হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত? 10 ইনভার্স 10 কি তোমার সেন্টিমিটার। তখন এটা কনভার্ট করে নেবে। 10 ইনভার্স 10 না, সরি, 10 ইনভার্স 8 সেন্টিমিটার। আর 10 ইনভার্স 10 কি তোমার মিটার হবে। ওই অনুযায়ী তুমি এটা কনভার্ট করে নেবে। আমরা যদি মনে করো 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এই কোশ্চেনটা কি বলতে পারে? সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। তখন তোমার ট্রানজিশনটা হবে কি বলতো? n ইনফিনিটি থেকে কি বলতো n। বড় তরঙ্গ দৈর্ঘ্যটা হবে দ্বিতীয় থেকে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আসবে, আর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি হবে? অসীম থেকে ইলেকট্রনটা কোথায় চলে আসবে? প্রথমে। তুমি দেখো, আমরা যদি 4 নম্বর কোশ্চেনে যদি যাই, এটা 4 নম্বর কোশ্চেনে বলছে, কোশ্চেনটা একটু দেখে নি। হিলিয়াম আয়নের বামার সিরিজে দ্বিতীয় লাইনের শক্তি নির্ণয় করছে। এখানে দেখো, এটা হচ্ছে আয়নটা হচ্ছে হিলিয়াম আয়ন, এটা কোন সিরিজ? বামার সিরিজ। এটা কোন লাইন? এটা দ্বিতীয় লাইন। আমরা শর্টকাটে এটা করব। তোমাকে আমি যদি বলি প্রথম শক্তি স্তর এটা, এটার জন্য আমরা কি পাবো? লাইন। পরেরটার জন্য আমরা কি পাবো বলতো? বামার পাবো। এই দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে, তখন আমরা কোন সিরিজ পাবো? বামা। কোন লাইন বলছে? দ্বিতীয় লাইন। তার মানে এটার পরের শক্তি স্তরকে আমরা বলি ফার্স্ট লাইন বামা সিরিজের ক্ষেত্রে, তারপরের শক্তি স্তরকে আমরা কি বলি? সেকেন্ড লাইন। তাই ইলেকট্রনটা আসবে কোথা থেকে? সেকেন্ড লাইন থেকে বামা সিরিজে। এখানে সেকেন্ড লাইনে, এখান থেকে আসবে কোথায়? এই বামা সিরিজে। তাহলে আমরা যদি এটাকে, আমি যদি শক্তি স্তর হিসেবে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কত? চতুর্থ। তাই ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে কত? 4 নম্বর থেকে কততে? 2। আর আমি যদি শর্টকাটে এটাকে যদি বলতাম, বামার সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন আসে দ্বিতীয় শক্তি স্তরে, এটা কত লাইন? দ্বিতীয় লাইন। এই কারণে এটার সাথে কত যোগ করব? আরো 2। 2 2 কত? 4। তাহলে ইলেকট্রনের জাম্পিংটা হবে কোথা থেকে কোথায়?
ইলেকট্রন জাম্প করবে কত থেকে 4 থেকে কত 2 তে। আমি যদি শর্টকাটে যদি বলি তাহলে ইলেকট্রন জাম্প এটা n1 এর ভ্যালু আর এটা কার ভ্যালু হবে বলতো n2 এর ভ্যালু। তাই তোমার কি শক্তি লাইনের শক্তি বের করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা শক্তি মানে ডেল্টা ই, মানে এটা কোন শক্তি, ইলেকট্রনটা 4 থেকে কততে আসবে 2 তে, কোন শক্তি, বিকিরিত শক্তি। আমরা কোন একটা ইলেকট্রন যদি জাম্প করে বিকিরিত বা শোষিত শক্তিকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, ডেল্টা ই। তাহলে তোমাকে ডেল্টা ই এর ভ্যালুটা বের করতে বলছে, আর এই জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার আর 1 বাই কি বলতো n2 স্কয়ার এটা। তাহলে তুমি এটার সাথে আর এই ডেল্টা ই এর সাথে যখন রিলেটেড তখন আমরা এখানে ব্যবহার করব কি 2.18 10 ইনভার্স 18, যেহেতু বামার এটা কি তোমার এটা কি হিলিয়াম আয়নের জন্য বলছে, তাই হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত হবে 2 হবে। এটা 1 n1 স্কয়ার, এটার জন্য এটা কত হবে 2 স্কয়ার আর এটার জন্য কত হবে 4 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটাই হবে কি বলতো ডেল্টা ই এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা 4 এর অ্যানসারটা কত হবে 3, 4 এর অ্যানসারটা গ 1.49 ইনটু 10 ইনভার্স 25, যেটাই হবে এটা যদি আমার ক্যালকুলেশন ভুল হয় তুমি ক্যালকুলেশন যেটা আসবে সেটাই লিখবা, এটাই হবে অ্যানসার। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু বলতে পারো, কারো ডাউট আছে কিনা। দেখো তুমি এখানে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই হবে। হ্যাঁ রিহিন তোমার ভ্যালুর সাথে আমার মিলতেছে না কেন জানি না, তুমি ক্যালকুলেশন করে দেখবা এটার সাথে যেটা আসবে সেটাই অ্যানসার হবে। এখানে নাজনীন তুমি বলছো ম্যাক্সিমাম আর মিনিমামটা আবার বলেন আগেরটা। আগে ক্লাসগুলো ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু পারবো না, আস্তে আস্তে সব তুমি কমপ্লেক্সের দিকে কিন্তু যাবা। আমরা এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ আর এটা ইনফিনিটি। আমি যদি আগেরটা বলি ইলেকট্রনগুলো লাইমান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনগুলো নাজরিন তোমাকে বোঝানোর জন্যই কিন্তু আমি রিপিট করতেছি, একটু ভালোভাবে মনোযোগ দাও। দ্বিতীয় থেকে ইলেকট্রনটা যদি প্রথমে আসে তাহলে আমরা লাইমান সিরিজ পাবো, 3 থেকে যদি ইলেকট্রন যদি প্রথমে আসে তাহলেও লাইমান পাবো, 4 থেকে যদি প্রথমে আসে তাহলেও লাইমান পাবো, এখানে যদি এখান থেকে যদি এখানে আসে তাহলেও আমরা কি পাবো লাইমান পাবো। এখন এই লাইনগুলোর মধ্যে এখানে আমি 4টা লাইন দেখাইছি, তার মানে এখান থেকে আমরা অসংখ্য লাইন আমরা এখানে পাবো। প্রত্যেকটা ট্রানজিশনের জন্য যতগুলো ট্রানজিশন হবে ততগুলো আমরা লাইন স্পেকট্রাম পাবো। আমরা এখানে কিন্তু এর আগে লিখছি নাম্বার অফ ট্রানজিশন ইকুয়াল টু নাম্বার অফ স্পেকট্রাম লাইনস, ততগুলো আমরা কি পাবো বলতো বর্ণালী রেখা পাবো। এখানে তুমি দেখো কোন ট্রানজিশনে ইলেকট্রনের কোন জাম্পিং এ সবচেয়ে কম শক্তি বিকিরিত হয়, এখান থেকে এখানে যখন আসে, তার মানে এই থেকে এখানে যদি আসে তখন ইলেকট্রনের শক্তিটা সবচেয়ে কম হয় বিকিরিত, ডেল্টা ই এর মান সবচেয়ে কম হয় মিনিমাম। ডেল্টা ই এর মান যত কম হবে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান তত বেশি হবে, কারণ ডেল্টা ই এর সাথে আমাদের সম্পর্ক কি ল্যামডা ব্যস্তানুপাত। ডেল্টা ই এর মান যত কম হবে ল্যামডার মান তত কি হবে বলতো বেশি হবে। তার মানে এই ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে কম শক্তি বিকিরিত হয়, বাট এই শক্তি বিকিরণের ফলে যে আলোটা পাই সেই আলোর বা যে স্পেকট্রামটা পাই সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সবচেয়ে কি হবে বলতো বড় হবে। এটার ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স, এটার ক্ষেত্রে কি হবে ল্যামডা ম্যাক্স কি পাওয়া যাবে। এই আলোর এই বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি।
আমি যদি এই ট্রানজিশন গুলোর ক্ষেত্রে আমি যদি বলি কোন জায়গায় ইলেকট্রনটা শক্তি বিকৃত করছে, কোন ইলেকট্রনের কোন জাম্পিং এর ফলে, এখান থেকে দেখো অনেক বেশি শক্তি স্তর পার হয়ে এখানে, এখানে ডেল্টা ই এর মান সবচেয়ে বেশি। এখানে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসার ফলে ইলেকট্রনটা সবচেয়ে বেশি শক্তি তোমার বিকৃত করে। শক্তি যদি বিকৃত বেশি করে তাহলে ল্যামডার মান সবচেয়ে কি পাওয়া যাবে বলতো, তোমার এখানে কি পাওয়া যাবে বলতো, কম পাওয়া যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য এই ট্রানজিশনের ফলে, আর এই ট্রানজিশনের ফলে সবচেয়ে কি ছোট তরঙ্গদৈর্ঘ্য। এটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে এই ট্রানজিশনটাকে কনসিডার করতে হবে, আর সবচেয়ে বড় ট্রানজিশনের ক্ষেত্রে জাস্ট এটাকে তোমার কনসিডার করতে হবে। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। অ্যাটেনশন সবাই এটা দেখো, তুমি এটা দেখো, এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। একটু দেখো, সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কোনটা? আমরা সবচেয়ে রেমার অদৃশ্য ভালোবাসা অতিরঞ্জিত হয়ে, হ্যাঁ তোমার এরকম বলে দিছিলাম, হ্যাঁ গামা রূপে মহাজগতে ফিরে আসে। রেমা থেকে মহাজগৎ যত যাবে তত শক্তি বাড়বে, শক্তি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কি হবে, ছোট হবে। এই কারণে এটা কসমিক রে। এটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা নাই, এটা কয় অ্যানসার হবে, কসমিক রে। দেখবে যে তোমার খাতায় খুব ভালোভাবে লেখা আছে এটা। তোমার রেমা থেকে মহাজগতে ফিরে আসলো, উপর থেকে যত নিচে যাবে তত শক্তির মান বাড়বে, যার শক্তি, যে আলোর শক্তি যত বেশি হবে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কি হবে, ছোট হবে। তোমার 6 এর ক্ষেত্রে আমাদের কোনো ডাউট থাকার কথা না, এটা লিখে দিছি। এটা হবে FIR, ফার ইনফ্রারেড, ইনফ্রারেড। তার মানে কি এটা দূর অবলোহিত রশ্মি বা এটাকে অতি অবলোহিত রশ্মি বলে। এটা 25 মাইক্রোমিটার থেকে, এটা 6, এটা 6 এর ক্ষেত্রে এটা হবে খ, এটা হবে 25 মাইক্রোমিটার থেকে এটা হচ্ছে 1000 কি তোমার মাইক্রোমিটার। ওকে, এটা হচ্ছে 6 এর ক্ষেত্রে। এখানে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে হাইড্রোজেনের 2 গ্রামকে ক্যাটায়নে পরিণত করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন, এটা হাইড্রোজেন পরমাণু। একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। 5 এবং 6 নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা না, এই মানগুলো আমাদের লেখা ছিল। একটু দেখো 7 নম্বর কোশ্চেনে অনেক স্টুডেন্টের ডাউট আছে, অনেকেই বলছে যে স্যার এটা নিয়ে ডাউট আছে। একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা কোথায়, এই 2 গ্রামকে আমি ক্যাটায়নে পরিণত করব। তার মানে এই ইলেকট্রনটাকে আমি অসীম শক্তি স্তরে নিয়ে যাব। এটা কি n = ইনফিনিটি, n = কি বলতো, ইনফিনিটি নিয়ে যাব। একটা ইলেকট্রনকে কক্ষপথ থেকে বের করতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আমি আবার বলছি, এই ইলেকট্রনটাকে এই কক্ষ থেকে অসীমে যদি নিয়ে যায় বা এই ইলেকট্রনটাকে কক্ষপথ থেকে যদি বের করতে হয় তাহলে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি কি, আয়নীকরণ শক্তি। তাহলে এই আয়নীকরণ শক্তির মান তুমি যদি 9 10 এ আয়নীকরণ যদি শক্তি পড়ে থাকো, আয়নীকরণ শক্তি যদি পড়ে থাকো, তাহলে কোন একটা ইলেকট্রনকে আউটার শেল থেকে কোথায় নিয়ে যাব, অসীম শক্তি স্তরে, ইনফিনিটি শেল। মানে কি, এটা কি তোমার ইনফিনিটি শেল। মানে আমরা শেষের শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে, মনে করো শেষের শক্তি স্তর থেকে আমরা ইলেকট্রনটাকে অসীম শক্তি স্তরে যদি নিই, এটা হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে এখান থেকে যদি অসীম শক্তি স্তরে যদি নিয়ে যেতে হয়, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে, নিউক্লিয়াস চায় ইলেকট্রনটাকে ধরে রাখতে, আর এই ইলেকট্রনটাকে আমি এখান থেকে যদি অসীম শক্তি স্তরে যদি নিয়ে যেতে চাই তাহলে যে শক্তির প্রয়োজন হয়, এই ইলেকট্রনটাকে আমি যদি নিয়ে যেতে চাই তাহলে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আয়নীকরণ শক্তি বলি। আয়নীকরণ শক্তি বলি। ইলেকট্রনটা শেষের শক্তি স্তর থেকে যদি অসীম শক্তি স্তরে যদি যায় তখন ওই ইলেকট্রনটা কি হবে, আয়নে পরিণত হবে। অর্থাৎ আমরা 19 এ পড়ছি একটা ইলেকট্রনকে শেষের কক্ষপথ থেকে অপসারিত করতে, এই ইলেকট্রনটাকে কক্ষপথ থেকে অপসারিত করতে যে শক্তিটার প্রয়োজন সেটাকে আমরা আয়নীকরণ শক্তি বলি। আমি কথাটাকে আবার রিপিট করছি, দেখো
আয়নীকরণ শক্তির সংজ্ঞা হচ্ছে ইলেকট্রনটাকে কক্ষপথ থেকে বের করতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। জিনিসটাকে স্মার্টলি আবার যদি বলি, ইলেকট্রনটাকে আউটার শেল থেকে অসীম শক্তি স্তরে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে কি তোমার আয়নীকরণ শক্তি। আমি যদি থার্ড এসে এই দুটাকে আমি যদি ভাঙায় দিই, ইলেকট্রনটা যখন এই লেভেল থেকে এই লেভেলে চলে যাবে তখনই এই ইলেকট্রনটা কি হবে বলতো, এই পরমাণুটা কি হবে বলতো, আয়নে তোমার কি হবে পরিণত হবে। এই ইলেকট্রনটা তোমার কিসে পরিণত হবে বলতো, এই ইলেকট্রনটা তোমার কক্ষপথ থেকে বের হয়ে যাবে তখন ওই পরমাণুটা তোমার কি হবে, আয়নে তোমার পরিণত হবে। এই দেখো এখন ব্যাপারটা হচ্ছে এই ইলেকট্রনটাকে আমি কক্ষপথ থেকে বের করতে আমার কি পরিমাণ শক্তি দরকার হবে সেটা একটু দেখো। আয়নীকরণ শক্তির মানটা হিসাব করা হয়, কয় মোলের জন্য, 1 মোলের জন্য। কয় মোল পরমাণুর জন্য কনসিডার করা হয়, 1 মোল পরমাণুর জন্য এটা কনসিডার করা। তুমি দেখো আমাদের কোশ্চেনের হিন্টস অনুযায়ী, এটা কোশ্চেনের হিন্টস অনুযায়ী আমরা এখানে বলছি 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেনকে আমরা বলি 1 মোল হাইড্রোজেন পরমাণু। 2 গ্রাম হাইড্রোজেন পরমাণুটাকে, এই 2 গ্রামটাকে আমরা যদি তোমার মোলে কনভার্ট করি তখন আমরা বলতে পারি 1 মোল হাইড্রোজেন পরমাণু। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটাকে তোমার 1 মোল, এখানে যদি একটা হাইড্রোজেন পরমাণু হয় তাহলে একটা ইলেকট্রন থাকবে, 5টা হাইড্রোজেন পরমাণু হলে 5টা ইলেকট্রন থাকবে। 1 মোল হাইড্রোজেন পরমাণু যদি থাকে তাহলে 1 মোল কি থাকবে বলতো, ইলেকট্রন থাকবে। এখানে কয় মোল হাইড্রোজেন পরমাণু আছে, 1 মোল হাইড্রোজেন পরমাণু। এখন এখানে এরকম 1 মোল, এখানে কয়টা লিখছে হাইড্রোজেন, 1, এটা কত 2, এটা কত বলতো 3, এখানে কয়টা লিখছি 4টা। এরকম কয় মোল আছে বলতো, 1 মোল আছে। 1 মোল বলতে কতটা হাইড্রোজেন পরমাণু আছে, 6.023 10 টু দি পাওয়ার 23 এতটা হাইড্রোজেন পরমাণু আছে। এখান থেকে একটা ইলেকট্রন সরাতে যে শক্তি, 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 সেই শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তির রিয়াল ডেফিনিশনটা তোমার কোনটা, এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা সরাতে যে শক্তির প্রয়োজন সেটা কি বলে, আয়নীকরণ শক্তি। এই একটা ইলেকট্রন সরাতে, কারণ একটা ইলেকট্রন সরাতে যে শক্তিটা সেটা খুবই সামান্য শক্তি। এই কারণে আমরা যখন হিসাব করি সেটা একটা পরমাণুর জন্য হিসাব না করে এই ইলেকট্রনটা সরাতে যে শক্তিটা সেটা খুবই কম পরিমাণ। এই কারণে ওই কম পরিমাণ শক্তির হিসাব করাটা খুব ঝামেলা। এই কারণে এটা আমরা একটা পরমাণুর জন্য কনসিডার না করে আয়নীকরণ শক্তির মানটা আমরা কনসিডার করি কতর জন্য, 1 মোলের জন্য। কত মোলের জন্য, 1 মোলের জন্য। এটা সরাতে যে শক্তি সেটাকে আয়নীকরণ, এটাকে সরাতে যে শক্তি সেটাও আয়নীকরণ শক্তি, এটাকে সরাতে যে শক্তি সেটাও আয়নীকরণ শক্তি, এটাকে সরাতে যে শক্তি সেটাও আয়নীকরণ শক্তি। এখানে দেখাচ্ছি আমরা কয়টা বলতো, 4টা। কয়টা দেখাচ্ছি, 4টা। এরকম কত মোল আছে বলতো, 1 মোল আছে। তাহলে এটাকে সরাতে যে শক্তি, ছোট ছোট শক্তির পরিমাণ যোগ করে যে শক্তিটা হবে সেটা কি আমরা কি বলবো, 1 মোলের জন্য কি বলতো, আয়নীকরণ শক্তি। এখন তোমার ব্যাপারটা হচ্ছে কি একটু দেখো, এই ইলেকট্রনটাকে কক্ষপথ থেকে সরাতে আমার কি পরিমাণ শক্তি, এই ইলেকট্রনটা যে কক্ষপথে আছে এই কক্ষপথে ইলেকট্রনের একটা শক্তি আছে। আমি যদি সেই পরিমাণ শক্তি এখানে যদি সাপ্লাই করি তাহলে ইলেকট্রনটা কক্ষপথ থেকে কি হবে, বের হয়ে যাবে, তখনই এই পরমাণুটা আয়নে পরিণত হবে। আমি আবার বলছি, ইলেকট্রনটা এই কক্ষপথে আছে, সে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আছে, ওই পরিমাণ শক্তি যদি আমি এখানে অ্যাপ্লাই করি তখনই ইলেকট্রনটা কক্ষপথ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তখনই এই ইলেকট্রনটা যখনই কক্ষপথ থেকে বের হয়ে যাবে তখনই তোমার কি হবে, আয়নে তোমার এটা পরিণত হবে। অর্থাৎ এই কক্ষপথের ইলেকট্রনের শক্তি আর আয়নীকরণ শক্তির মানটা পরস্পর তোমার কি হবে, সমান হবে। আমি আবার বলছি, একটু রিপিট করলাম, ইলেকট্রনটা যে কক্ষপথে আছে সেই কক্ষপথে ইলেকট্রনের একটা শক্তি আছে, নিউক্লিয়াসের ইলেকট্রন। এই শক্তিটা আমি যদি সেই পরিমাণ শক্তি যদি এখানে অ্যাপ্লাই করি তখন ইলেকট্রনটা এখান থেকে কি হবে, অপসারিত হয়ে যাবে। ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে কোথায় চলে যাবে, অসীমে। ইলেকট্রনটা কক্ষপথ থেকে কি হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। তখন হাইড্রোজেন পরমাণুটা কি হবে, H+ আয়নে তোমার কি হবে বলতো, পরিণত হবে। হাইড্রোজেন পরমাণুটা কি হবে, H+ আয়নে পরিণত হবে।
তাহলে আমি যদি আয়নীকরণ শক্তির মান, এখানে কি বলছে, ক্যাটায়নে পরিণত করতে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান হিসাব করতে বলছে। আয়নীকরণ শক্তি মানে কি, এই কক্ষপথে ইলেকট্রনের কি বলতো শক্তিটাই হচ্ছে কি তার আয়নীকরণ শক্তি। এই কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জিটাই হচ্ছে কি বলতো এই ইলেকট্রনের জন্য কি হবে তার আয়নীকরণ শক্তি। 2 গ্রামকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই ইলেকট্রনের এই কক্ষপথে আবর্তনের সময় তার একটা টোটাল এনার্জি আছে, এই পরিমাণ শক্তি যদি আমি বাইরে থেকে অ্যাপ্লাই করি তখনই ইলেকট্রনটা কি হবে বলতো কক্ষপথ থেকে বাইরে চলে যাবে, তখনই অর্থাৎ এই কক্ষপথের শক্তিটাই হবে এই ইলেকট্রনের জন্য কি হবে বলতো আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই কোশ্চেনে এই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কি বলতো শক্তির মান নির্ণয় করতে বলেছে। ওই শক্তিটাই হবে কি তার আয়নীকরণ শক্তি। ওই শক্তি আমি যদি এখানে অ্যাপ্লাই করি তখনই ইলেকট্রনটা কি হবে কক্ষপথ থেকে তোমার কি হবে অপসারিত হয়ে যাবে, তখনই পরমাণুটা কি হবে আয়নে পরিণত হবে। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। অ্যাটেনশন সবাই দেখো, এটার ক্ষেত্রে এটা দেখো খালিদ বলছো আয়নীকরণ শক্তিটা গ্যাসীয় পরমাণুর জন্যই কনসিডার করে। কোন পরমাণুর জন্য কনসিডার করা হবে? গ্যাসীয় পরমাণুর জন্য। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যাটায়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি এটা কি আমরা কি বলি আয়নীকরণ শক্তি। এটা আয়নীকরণ শক্তিটা কার জন্য হিসাব করা হবে? হাইড্রোজেন পরমাণু। এটা কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। কত মোলের জন্য কনসিডার করে? 1 মোলের জন্য। কয় মোল পরমাণু? 1 মোল। 1 মোল বিচ্ছিন্ন পরমাণু। এগুলো কি 9 10 এর পড়া। হ্যাঁ, 1 মোল কি তোমার বিচ্ছিন্ন পরমাণু, এটা তোমার কনসিডার করে। এটার ক্ষেত্রে আয়নীকরণ হাইড্রোজেন ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? প্রথম কক্ষপথে। এই শক্তির মানটা কার সমান হবে? হাইড্রোজেনের প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। এটা মোট শক্তি। অর্থাৎ এই আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তিটা হবে আয়নীকরণ শক্তি। ওই শক্তিটাই যদি আমরা দিই তাহলে ওটা কি হবে? ইলেকট্রনটা অপসারিত হবে, এটা ক্যাটায়নে পরিণত হবে। তাহলে আমাকে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? E - 2 pi square m z square e to the power 4 divided by n square s square। তাহলে এটার ক্ষেত্রে তুমি ভ্যালু বের করে ফেলো। তাহলে এটার ক্ষেত্রে ভ্যালু কত আসবে? এটা m 9.1 into 10 inverse 28 এত গ্রাম। এটা z, এটার ক্ষেত্রে 1 ইলেকট্রনের চার্জ 10 ইনভার্স কত 10 e s। আর এটা m মানে প্রথম শক্তি স্তর আর s মানে প্লাঙ্ক ধ্রুবক 6.626 10 ইনভার্স কত 27, এটা হবে কি বলতো 8 সেকেন্ড।
এটা আমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। একটু আমাকে একটু একজনে হেল্প করো যে এটা ক্যালকুলেশন করলে কতটা ভ্যালু আসে, এটার ভ্যালুটা কত আসে এটা একটু বলো। এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে এটার ভ্যালুটা কত আসে সেটা একটু বলো। হ্যাঁ, 1 মোল হাইড্রোজেন পরমাণু ইকুয়াল টু ওকে একটু দেখো একটু অ্যানসারটা একটু বলো, এটার অ্যানসারটা কত আসবে? একটু বলো। একজন স্টুডেন্টও লিখতেছে না, একটু ইয়ে, এটা কত সময় লাগে বলো? তোমরা কি ক্যালকুলেটর আছে তোমাদের নাকি ক্যালকুলেটর নাই কোনটা? এখানে একটু দেখো, এটা হচ্ছে মাইনাস, আরো কয়েকজনে করো, এটা একজনেরটা এখানে নেওয়া যাবে না। লিখছো রোদেলামিক বলে -2.17। হ্যাঁ, এটা রোদেলাটা ঠিক আছে, -2.17 ইনটু 10 ইনভার্স 11 আর। এটা হচ্ছে একটা অ্যাটমের জন্য, এটা হচ্ছে একটা অ্যাটমের জন্য। আমি এই উপরের অংশটা একটু ডিলিট করে দিলাম, উপরেরটা। এখানে একটু দেখো, এখানে আমাদের ইনফরমেশনটা আমরা একটু একটু ভুল হয়ে গেছিল। 1 মোল হাইড্রোজেন H2 হবে, H না, ইকুয়াল টু 2 গ্রাম হাইড্রোজেন, ইকুয়াল টু কয় গ্রাম? 2 গ্রাম। 1 মোল H2 ইকুয়াল টু কত? 2 গ্রাম কি হাইড্রোজেন। এখন দেখো আবার 1 মোল হাইড্রোজেন ইকুয়াল টু 1 গ্রাম হাইড্রোজেন, এখানে কয় গ্রাম বলছে? 2 গ্রাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, আগের অংশটা একটু করে নেবা, এটা একটু মিস্টেক হয়ে গেছিল। 1 মোল H2 ইকুয়াল টু কত? 2 গ্রাম হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেন ইকুয়াল টু কত? 1 গ্রাম হাইড্রোজেন। এখানে কি আছে বলতো? এখানে কত, কয় গ্রাম হাইড্রোজেন আছে? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু কত হবে? 2 মোল হাইড্রোজেন। কত মোল হাইড্রোজেন হবে? 2 মোল হাইড্রোজেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে আর পার অ্যাটমে, একটা অ্যাটমের জন্য এনার্জি। আমাকে বের করতে হবে 1 মোলের জন্য এনার্জি, তারপর বের করতে হবে 2 মোলের জন্য এনার্জি। কারণ আয়নীকরণ শক্তির মানটা অলওয়েজ পরমাণুর জন্য ব্যাখ্যা করে, অণুর জন্য না। আয়নীকরণ শক্তির মানটা ব্যাখ্যা করে কি? পরমাণুর জন্য। আমরা যে ইলেকট্রনের শক্তিটা বের করি কোন একটা পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনের শক্তিটা বের করি, অণুতে আবর্তনরত না। তাহলে এখানে কয় গ্রাম হাইড্রোজেন আছে? কথা ক্লিয়ার বোঝার ট্রাই করব। 2 গ্রাম। 1 মোল H2 2 গ্রাম। 1 মোল হাইড্রোজেন 1 গ্রাম। কয় গ্রাম হাইড্রোজেন লিখছি? 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন কয় মোল হাইড্রোজেন? 2 মোল। 2 মোল হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনের শক্তি বের করতে হবে। তাহলে আমি এটা জানি একটা অ্যাটমের জন্য কি শক্তি, তাই একটা অ্যাটমের জন্য যদি শক্তি এত হয়, তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি শক্তি এত হয়, 1 মোলের জন্য কত হবে? এটাকে 6.023 10^23 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই মানটাকে 6 দশমিক, এটাকে 6.023 10^23 এই মান দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে 6.023 10^23 এত আর
পার এটা কি আসবে বলতো মোল আসবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এত আর 6.023 10 টু পাওয়ার 23 আর পার মোল, এত মোলের জন্য, এটা 1 মোলের জন্য। তাহলে আমার কয় মোলের জন্য বের করতে বলছে 2, তখন এই মানটাকে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই মানটাকে মাল্টিপ্লাই করলে কত আসে একটু দেখো তো, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে একটু দেখো, এটাকে মাল্টিপ্লাই করলে একটু ভ্যালুটা একটু বলো তো, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে? তোমরা যে অ্যানসার বের করতে করতে অনেক টাইম চলে যায় তোমাদের। আচ্ছা আমি ক্যালকুলেটর নিয়ে আসি। এটা হচ্ছে 13 পয়েন্ট, এটার ভ্যালুটা আমি এখানে লিখলাম, এটা 13.0699 ইনটু 23 তো 10 টু দি পাওয়ার, এটা কত 12, এত আর এটা কত মোলের জন্য? 1 মোলের জন্য। তোমাকে কত মোলের জন্য বের করতে বলছে? 2 মোল। 1 মোলের জন্য তোমার এনার্জি যদি এত লাগে তাহলে 2 মোলের জন্য কত হবে? এটাকে মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার 12 ইনটু 2, টোটাল হবে কি 1 বার। কোশ্চেনটা 2 গ্রামের জন্য না দিয়ে 1 গ্রামের জন্য দিলে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড বেশি হতো। হ্যাঁ ওকে, এটা কত তোমার, এটা কয় মোলের জন্য? আর পার কত মোল, এটা 1 মোলের জন্য এনার্জি এত, তাহলে 2 মোলের জন্য এনার্জি কত? এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে, যেটা আমার কোশ্চেনে অ্যানসারটা ছিল 1 মোলের জন্য, অতটা আমি এখানে একটু মানে ইনফরমেশন একটু লেখিং ছিল। হ্যাঁ এটা হবে কত, এখানে 2 গ্রাম হাইড্রোজেন যদি পরমাণু বলি তখন হবে কি 2 মোল। তাহলে আমি যদি জিনিসটাকে সামারি করি, তাহলে প্রথম যে ক্যালকুলেশনটা বের হবে সেটা আর পার অ্যাটম, একটা অ্যাটমের জন্য বা একটা ইলেকট্রনের শক্তির জন্য। কিন্তু এখানে কত গ্রাম এখানে ব্যবহার করছে? 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু 2 মোল হাইড্রোজেন। তাহলে প্রথমে এই অ্যাটমটাকে আমরা একটা অ্যাটমের জন্য কনসিডার না করে 1 মোল অ্যাটমের জন্য করব। 1 মোল অ্যাটমের জন্য যখন করব তখন 6.023 10 টু দি পাওয়ার 23 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তখন আমাদের এটা কি আর পার কি মোল, 1 মোলের জন্য হচ্ছে। আমাকে বের করতে বলছে কয় মোলের জন্য? 2 মোল। 1 মোলের জন্য যদি এনার্জি হয় এত, তাহলে 2 মোলের জন্য কত হবে? এটাকে 2 দ্বারা কি করব? মাল্টিপ্লাই। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা? একটু দেখো, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেলাম। কোন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি ওই ইলেকট্রনের আয়নীকরণ শক্তি কি করে? ইন্ডিকেট করে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পেলাম, কোন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি ওই ইলেকট্রনের জন্য আয়নীকরণ শক্তি নির্দেশ করে।
এটা আর্ক পার অ্যাটমও থাকতে পারে, আর্ক পার মোলেও থাকতে পারে। হ্যাঁ, তুমি দেখো 7, এটা আমাদের জানি প্যাশন সিরিজটা কোথায় পায়, অবলোহিত। এক্স্যাক্টলি যদি অ্যানসার বলি আইআর না হয় এটা হবে কি এফআইআর। এটার অ্যানসারটা কি হবে 8 এর, এটা গ, এটা এটা দূর অবলোহিত বা অতি অবলোহিত রশ্মি। অনেক সময় আইআরও থাকতে পারে, তখন এফআইআর থাকবে না। এফআইআর এবং আইআর দুটোই যদি থাকে তাহলে আমরা অ্যানসার হিসেবে কোনটা নেব, এফআইআর 8 এর। এরপর আমাদের অত টাইম লাগবে না। ওকে, 9 এর ক্ষেত্রে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে পরীক্ষা পাবে। ইলেকট্রনটা কত বেগে ঘুরছে, তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, v = 2πz e² ডিভাইডেড বাই n। এখান থেকে n = 4, h এর মান কত, এটা এই সূত্রগুলো সিজিএস এর জন্য তোমাকে এর আগে বলে দিছি আমি। 6 পয়েন্ট কত, 6 to 6 ইনটু কত, 10 ইনভার্স কত, 27, এটা হবে কি তোমার আর্ক সেকেন্ড। আমরা এই কথাগুলো বলছি হাইড্রোজেন পরমাণুর জন্য কত 1, এখানে n এর মান কত 4, ইলেকট্রনের চার্জ এটা কত 4.8 ইনটু 10 ইনভার্স কত 10, এটা ইএস। এই মানগুলো এখানে বসানো, এই মানগুলো যদি তুমি এখানে বসাও তাহলে তোমার অ্যানসার হবে সম্ভবত বি। মানে এটার ক্ষেত্রে অ্যানসার তুমি পাবা 5.45 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা মিটার পার সেকেন্ড, এটা হবে মানে অ্যানসার বি পাওয়া যায়। কারো কোনো ডাউট থাকলে, এই 9 পর্যন্ত কোনো ডাউট থাকলে আমাকে বলো যে কারো ডাউট আছে কিনা। খালিদ, কথাগুলো বুঝতে হবে তো। ওখানে আইআরও লিখছি, দেখো যে পাশে এফআইআরও লিখছি। ওখানে আমি বলছি যে এটা এক্স্যাক্টলি পাওয়া যায় এফআইআর এ, অপশনে যদি আইআর থাকে তাই আইআর কে দেবো, আর দুটো যদি থাকে তাহলে এফআইআর কে দেবো। তাহলে ওই ভিডিওটা তুমি দেখো, ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কথাগুলো কিভাবে বলছি। দুটোই বলছি। হ্যাঁ, তুমি হয়তো উঠানোর সময় অনেক কথা হয়তো বোর্ডে লিখি না, তুমি আর ওই কথাগুলো তোমার খাতায়ও লেখো, এই কারণে সমস্যা। ওকে, দেখো এটার পরেরটার ক্ষেত্রে একটু দেখো, এইচ তোমার কি, এটা কি গামা। তুমি দেখো গামা সিরিজের জন্য 4টা তোমার ট্রানজিশন দেখাচ্ছিল। এটা গামা সিরিজের জন্য আগে বোঝার ট্রাই করো। এটা হচ্ছে এইচ আলফা, এটা এইচ আলফা, এটা আমরা দেখাচ্ছি 10 নম্বরের জন্য। এখানে ইলেকট্রনের ট্রানজিশনটা হবে, ইলেকট্রনটা এটা গামা সিরিজের জন্য n3 থেকে n2 আসবে। তোমাকে লিখে দিছিলাম এই ট্রানজিশনের জন্য আমরা যে লাইনটা পাবো সেই লাইনটাকে আমরা বলছি এইচ আলফা, যেটার জন্য কালার পাওয়া যাবে কি লাল। এরকম লেখা আছে, দেখবা যে এই ট্রানজিশনের জন্য এটা হচ্ছে এইচ বিটা, এটা বামা সিরিজের জন্য 4টা লাইন লিখে দিয়েছিলাম। ইলেকট্রনটা 4 নম্বর শক্তি স্তর থেকে কততে আসবে 2 তে, তখন তোমার যে কালারটা পাওয়া যাবে নীলাভ সবুজ। ইলেকট্রন এখান থেকে এখানে আসলে শক্তি বিকিরিত করবে, বিকিরিতের জন্য বর্ণালী পাওয়া যাবে, তার একটা কালার পাওয়া যাবে, কালারটা কি তোমার নীলাভ সবুজ। ইলেকট্রনটা যখন তোমার কি n5 থেকে n2 তে আসবে তখন সেই বর্ণালীটার নাম দিচ্ছি কি এইচ গামা। এটার জন্য পাওয়া যাবে যে কালারটা সেটা হচ্ছে কি নীল কালার। তাহলে আমাদের সঠিক অ্যানসার কোনটা বলতো, এই ট্রানজিশন বুঝানো হচ্ছে এইচ গামা। n5 থেকে n2 ক্যালকুলেশন করে দেখবা, যে দেখবে যে নীল কালারের ওয়েভলেন্থের সাথে ইন্টারমিট। কিভাবে ক্যালকুলেশন করবা, রিডবার্গের ইকুয়েশনের সাহায্যে। এখানে কি n এর মান কত 5, এখানে n এর মান কত 2, অর্থাৎ এখানে n2 এর মান কত 5 আর এখানে n1 এর মান কত 2। রিডবার্গের ইকুয়েশন বের করে ল্যামডার মান বের করবা, ওই ল্যামডার মানের সাথে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য দেখবা যে মিলে যাবে, যে এই কারণে। আরো একটা করছিলাম ট্রানজিশন, যেটাকে আমরা বলছি ডেল্টা, এইচ ডেল্টা, যেটা হচ্ছে n6 থেকে n2, তখন এখানে কালার পাওয়া যাবে কি তোমার বেগুনি। এই ধরনের তোমাকে দেখাইছি, এগুলো একটু মনে রাখো।
তোমার ক্যালকুলেশন করে করতে অনেক বেশি টাইম দরকার হবে, তখন তুমি পারবে না। তাহলে এটা 10 এর অ্যানসারটা হবে কি তোমার, এটা কোনটা দিচ্ছি, এটা তোমার দেখবে যে তোমার কোশ্চেনে সবুজ না, তোমার কোশ্চেনে দেওয়া আছে নীল, এখানে এই অপশনে হয়তো বা সবুজ দিয়েছে, তোমার কোশ্চেনে দেওয়া আছে কি তোমার নীল দেওয়া আছে, এই কারণে এটা অ্যানসার হবে কত, নীল হবে। তাহলে এটার অ্যানসারটা হবে গ, দেখবে গ কোশ্চেনে 10 এর গ, এটার অ্যানসার হবে কি তোমার নীল, তোমার কোশ্চেনে দেওয়া আছে নীল। ওকে, 11 নম্বর কোশ্চেনে একটু যাই। এইচ তোমার ডেল্টা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কোনো মুখস্থ মান করবে না, এগুলো ক্যালকুলেশন করে করবে। এইচ ডেল্টা বলতে কোনটা ট্রানজিশন বুঝাইছি বলতো, এই ট্রানজিশন। এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য কি রিডবার্গের ইকুয়েশন ফলো করো, এটা আর এইচ জেড স্কয়ার 1/n1 স্কয়ার 1 কি n2 স্কয়ার। এই ট্রানজিশনে n1 এর মান কত দেখো তো 2, ইলেকট্রনটা কি 6 থেকে কততে আসবে 2 তে, এখানে n2 এর মান কত 6, এখানে তুমি মান বসাই দাও 109678, জেড এর মান কত 1 হাইড্রোজেন পরমাণুর জন্য, n1 এর মান কত বলো তো 2 স্কয়ার আর n2 এর মান কত 6 স্কয়ার। এখান থেকে তুমি ল্যামডার মান বের করবে, এরপর তুমি এখান থেকে যে ল্যামডার মানটা বের হবে, ওই ল্যামডার মানটা বের হবে কিসে, সেন্টিমিটারে। তারপর ওই সেন্টিমিটারকে আমরা কনভার্ট করব কিসে, ন্যানোমিটারে। এরপর এটাকে কনভার্ট করব কিসে, ন্যানোমিটারে। আমরা জানি সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে আমরা জানি 10^7 দ্বারা এটাকে ডিভাইড করতে হয়, তখন এটার অ্যানসারটা হবে 11 এর অ্যানসারটা হবে ক, তার মানে 11 এর অ্যানসার হবে 410 দশমিক কত 1 ন্যানোমিটার। আমি তোমাকে আবার বলছি, তোমার এইচ তোমার ডেল্টা মানে এই ট্রানজিশন বুঝাচ্ছি, এই ট্রানজিশন যদি হয় তখন তার ল্যামডার মান, তাই তুমি রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করবে। এটার জন্য আমার এককটা বের হবে সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমি ন্যানোমিটার 10^7 দ্বারা ভাগ করলে হবে কি ন্যানোমিটার, তখন এই মানটা তোমার কি বের হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা কমেন্টসে জানাও। ওকে, তোমার এগুলো ফার্স্ট জানতে হবে, হ্যাঁ, নালে তো তোমার এডমিশন পেজ যখন দিবা তখন তোমার ম্যাথ থাকবে, তুমি যদি ভালো কনসেপ্ট যদি না হয় তাহলে এগুলো পারবে না তুমি অ্যানসার করতে। তুমি এটা দেখো, আমাদের এক মোল ফোটনের শক্তির সমীকরণ, এটা নিয়ে আমাদের কোনো ক্যালকুলেশন বলার কোনো দরকার নাই। একটা ফোটনের শক্তির সমীকরণ আমরা লিখে এসেছি, এক মোল ফোটনের শক্তির সমীকরণটাকে আমরা কি করি বলতো 6.023 10^23 দ্বারা মাল্টিপ্লাই, ওই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যাল বীজের দ্বারা লিখি NaSc। তার মানে এটা কত অ্যানসার গ, এটা হবে অ্যানসার। এক মোল ফোটন শক্তি ইকুয়াল টু h নাও, একটা ফোটনের শক্তি ইকুয়াল টু কত h নাও, এক মোল মানে কি এটাকে 6.023 10^23 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এটার সাথে কি 6.023 10^23 কে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা n দ্বারা, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। দেখো কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে তোমার কম, এগুলো মুখস্থ করার কিছু নেই। কোন আলোর কম্পাঙ্ক, দেখবে যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের মান, তুমি দেখবা বেগুনি থেকে বেগুনি আলোটা শুরু হইছে, এটা বেগুনি বেনি আসো কলা, এটা 380 ন্যানোমিটার থেকে এটা হচ্ছে 424 ন্যানোমিটার। আর লাল আলোটা হচ্ছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 648 ন্যানোমিটার থেকে এটা হচ্ছে 780 কি তোমার ন্যানোমিটার। এটা হচ্ছে
তার মানে কি এটা ল্যামডার মান সবচেয়ে বেশি, এটা কি ল্যামডা কি তোমার বেশি। ল্যামডা যদি বেশি হয় কম্পাঙ্ককে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা বলো তো, নিউ দ্বারা। ল্যামডা যদি বেশি হয় তাহলে কম্পাঙ্কের মান অলওয়েজ কি হবে তোমার কম। যে আলোর ল্যামডা যত বেশি হবে তার কম্পাঙ্ক তত কি হবে বলতো কম হবে, তার কম্পাঙ্ক তত কি হবে বলতো কম হবে। তাহলে এটার ক্ষেত্রে কি ল্যামডা সবচেয়ে কম বেগুনি। আমরা দৃশ্যমান অঞ্চলে আলো সম্পর্কে জানি, এখানে যে অপশনগুলো আছে সব দৃশ্যমান অঞ্চলের আলো। তাহলে প্রথমটা শুরু হয়েছে কি বেনি আশোকলা, প্রথমটা ছিল বেগুনি, বেগুনির তরঙ্গদৈর্ঘ্যের মান সবচেয়ে কম, ফলে এই আলোর কম্পাঙ্কের মান সবচেয়ে কি বলতো, তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তার শক্তি তত কি হবে বলতো বেশি হবে। শক্তি যদি বেশি হয় কম্পাঙ্কের মানও তোমার কি হবে বেশি হবে। এটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কি বলতো, তোমার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কি বেশি, এটা শক্তির মান সবচেয়ে কি বলতো কম। শক্তি যদি কম হয় তাহলে কম্পাঙ্কের মানও কম। এখানে শক্তি যদি তোমার বেশি হয় তাহলে কম্পাঙ্কের মানও তোমার কি হবে বেশি হবে। তার মানে অ্যানসারটা হবে কি তোমার লাল। এটার অ্যানসার কত হবে লাল। লাল কত একে আছে, একে মানে কি লাল হবে। ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেলে থেকে চতুর্থ শক্তি স্তরে আসবে। আমরা জানি প্রথম শক্তি স্তরে আসলে লাইমান, দ্বিতীয়তে আসলে বামার, তৃতীয়তে আসলে প্যাশেন, 4 নম্বর শক্তি স্তরে আসলে তাহলে কি ব্র্যাকেট সিরিজ হবে। তাহলে এটা 14 নম্বর অ্যানসারটা হবে কি ব্র্যাকেট সিরিজ। এটার অ্যানসারটা হবে কি ব্র্যাকেট সিরিজ মানে ডি অ্যানসার। এই ভ কর্মত হয়ে যায়, এখানে ডি লিখে দিলাম। হ্যাঁ 15 নম্বর কোশ্চেনে যাই আমরা। ওকে, একটি মৌলের কোন বৈশিষ্ট্যকে আঙ্গুল ছাপ, আঙ্গুল মানে ফিঙ্গার, প্রিন্ট মানে এখানে ছাপ মানে প্রিন্ট, ফিঙ্গার প্রিন্টে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। এটা কোনটা ব্যবহার করা হয় অ্যাটমিক। খুব ভালো মানের একটা এমসিকিউ 15, এটা অ্যাটমিক স্পেকট্রাম ব্যবহার করা হয়, পারমাণবিক বর্ণালী। এটা স্পেকট্রামটা। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাও, কারো কোনো ডাউট আছে কিনা। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বোঝার ট্রাই করবো। কেউ কেউ চলে যাওয়ার পর আবার এন্ট্রি করে আবার যদি বলো যে স্যার আমি দেখিনি এখন বুঝান, তাহলে তো সমস্যা। হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হয়। আমরা স্পেকট্রাম নিয়ে কথা বলছি, এই স্পেকট্রাম থেকে একটা সেট কোশ্চেন হয়। এখন যেটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে কি হয় আর একটা সেট কোশ্চেন। এখন ওই অংশটা আমরা আলোচনা যদি করতে চাই, আমি টপিকটার নাম আমরা পরে বলবো, আর আগে এর আগে আমরা একটা নোট দিয়ে একটা থিম বুঝাবো। আগে একটু দেখো, তুমি মনে করো সবাই একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা। এটা হচ্ছে মনে করো সুভদ্র, মানে একটা লোকের নাম। ও মনে করো
ওর যদি আমি যদি পুরো অ্যাড্রেস যদি জানতে চাই, তাহলে আমার জানতে হবে ও কোন শহরে আছে। আমরা ধরে নিলাম ও ঢাকা শহরে আছে। এখন আমার জানতে হবে ও ঢাকা শহরের কোন এলাকায় আছে। আমি যদি বলি ও ঢাকা শহরে আছে, বাট সুভদ্রকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না, তার অবস্থানটা আমরা জানতে পারবো না এক্স্যাক্টলি ও কোথায় আছে। এটা দ্বারা তার অ্যাড্রেস তোমার কি নির্ধারণ করা যাবে। তার মানে হচ্ছে আমি ধরে নিলাম ওর এলাকাটা হচ্ছে মিরপুর 11.5। এটা 11.5 এলাকায় আছে, বা মিরপুর 11.5। এখন দেখো, এটা দ্বারাও আমি বুঝতে পারবো না এক্স্যাক্টলি তোমার এই সুভদ্র ছেলেটা আসলে ওকে এই ইনফরমেশন দুটোর সাহায্যে ওকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, ওর অ্যাড্রেসটা সঠিকভাবে আমরা জানতে পারবো। তাহলে আমার দরকার কোনটা? বাসা নাম্বার। এটা হচ্ছে মনে করো, এটা মনে করো 27/29 এই নাম্বার বাসা, তার বাসা নাম্বার। এই বাসা দ্বারাও আমরা আইডেন্টিফাই করতে পারবো না এত নম্বর কি তোমার বাড়িতে আছে। বাসাটা কেমন যেন লাগে, হ্যাঁ, এত নম্বর বাড়িতে আছে, 27/29 এ নাম্বারের বাড়িতে আছে। এখন আমাকে জানতে হবে ও আসলে কত নম্বর ফ্ল্যাটে আছে। তাহলে তার ফ্ল্যাট নাম্বারটা আমরা ধরে নিলাম, এটার ফ্ল্যাট নাম্বারটা হচ্ছে তোমার ধরে নিলাম 20 আছে। তুমি একটু দেখো, আমরা এই ছেলেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের এই 4টা ইনফরমেশন দরকার। 4টা ইনফরমেশনের মাধ্যমে এই ছেলেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন যদি একটা ইনফরমেশন যদি মিসিং হয়, যদি তোমাকে একটা ইনফরমেশন দিল না, মনে করো মিরপুর 11.5 এলাকা, তাহলে কিন্তু তুমি সুভদ্রকে আইডেন্টিফাই করতে হবে না। ঢাকা শহরের এত নম্বর বাড়ি, ফ্ল্যাট 27, এত নম্বর বাড়ির কোনো অভাব নেই। এলাকা বেস ভিন্ন, এলাকা ভিন্ন, তোমার কি বাড়ি নাম্বার কি তোমার এই বাড়িটি তুমি পাবে। তুমি যদি এটা মিরপুর 11.5 এলাকা না হয়, এটা যদি এলাকাটা হয় তুমি ধরে নাও মনে করো আজিমপুর এলাকা, তাই আজিমপুর এলাকাও এই নম্বর কি তোমার বাড়ি থাকতে পারে। ওই বাড়িতে তোমার কি ফ্ল্যাট B7 কি তোমার B7 ফ্ল্যাট থাকতে পারে। তখন আমরা কি এই ছেলেটাকে বা এই মানুষটাকে আমরা তখন আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য এই 4টা প্যারামিটার কি বলতো দরকার আছে। এই 4টা প্যারামিটার কি আছে তোমার দরকার আছে। দেখো, এই 4টা প্যারামিটারের একটা মিলটা দেখো। ঢাকা শহরের ভিতরেই কিন্তু মিরপুর এলাকা, মিরপুর এলাকার ভিতরেই কিন্তু বাড়িটা, আর বাড়িটার ভিতরেই কি আছে বলতো ফ্ল্যাট আছে। অর্থাৎ এই শহরের ভিতরেই কি তোমার মিরপুর, ঢাকা শহরের ভিতরেই মিরপুর, মিরপুরের ভিতরেই তোমার বাড়িটা, আর বাড়িটার ভিতরেই কি আছে বলতো। আমি যদি ঠিক এটা যদি পরমাণুর জন্য যদি কনসিডার করি, পরমাণুর ভিতরে আছে কি তোমার শক্তি স্তর। এই শহরটা যেমন অনেকগুলো এলাকায় বিভক্ত, ঠিক এই শক্তি স্তরটা অনেকগুলো স্তরে বিভক্ত। একটা নদী যদি অনেকগুলো অংশে ভাগ হয় তখন আমরা তাকে বলি উপনদী। একটা শহর যদি অনেকগুলো অংশে ভাগ হয় তখন তাকে আমরা কি বলি উপশহর। একটা যদি তোমার কি সাগর যদি অনেকগুলো অংশে ভাগ হয় তখন তাকে আমরা বলি উপসাগর। আর একটা যদি শক্তি স্তর অনেকগুলো অংশে যদি ভাগ হয় তখন তোমার কি বলি তাকে উপশক্তি স্তর, তখন তাকে আমরা কি বলি। এখানে পরমাণুর ভিতরে থেকে শক্তি স্তর, শক্তি স্তরের ভিতরে থেকে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে অবস্থান করে কি অরবিটাল, উপশক্তি স্তরের ভিতরে অবস্থান করে কে অরবিটাল, আর অরবিটালের ভিতরে অবস্থান করে কে ইলেকট্রন। অরবিটালের ভিতরে অবস্থান করে কে ইলেকট্রন। এই ফ্ল্যাট B7 এর ভিতরে থাকে কে এই সুভদ্র এই ছেলেটা। তার মানে হচ্ছে তুমি দেখো, একটা ইলেকট্রনের সঠিক অবস্থান যদি তুমি জানতে হয়, তুমি দেখো এটা কোন শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরের ভিতরে থাকে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে থাকে কে অরবিটাল, অরবিটালের ভিতরে থাকে কে ইলেকট্রন। তার মানে তোমার 4টা ইনফরমেশন দরকার, ও কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন অরবিটালে আছে, এবং এই ইলেকট্রনের স্পিনটা কি রকম হবে। এই 4 নম্বরটা আমি ক্লিয়ার করব।
একটা ইলেকট্রনের তোমার পরমাণুতে একটা ইলেকট্রনের আমি যদি অবস্থানের প্রবাবিলিটি, এক্স্যাক্টলি অবস্থান আমি বলতে পারবো না, কিন্তু অবস্থানের পসিবিলিটি বা প্রবাবিলিটি কতটুকু আছে সেটা যদি জানতে হয় তাহলে তোমার চারটা প্যারামিটার জানতে হবে। ওই ইলেকট্রনটা পরমাণুর কোন শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরের ভিতরে যে উপশক্তি স্তরগুলো আছে, যেমন ঢাকা শহরের ভিতরে যে অনেকগুলো এলাকা আছে, এটা মিরপুর এলাকা হতে পারে, এটা আজিমপুর এলাকা হতে পারে, ওই শক্তি স্তরের ভিতরে যে উপশক্তি স্তরগুলো আছে, ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে ইলেকট্রনটা আছে সেটা যদি জানতে হয় তোমার কয়টা প্যারামিটার জানতে হবে? চারটা প্যারামিটার। কয়টা প্যারামিটার জানতে হবে? চারটা প্যারামিটার। তুমি একটু দেখো, এই শক্তি স্তর আমি যদি জানি একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে, এটা মনে করো প্রথম শক্তি স্তর। আমি যদি বলি যে ইলেকট্রনটা মনে করো দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি তোমার নিউক্লিয়াস। দ্বিতীয় শক্তি স্তরের আকারটা কি হবে? বড় হবে। তৃতীয় শক্তি স্তরের আকারটা কি হবে বলতো? আরো তোমার কি হবে বলতো? বড় হবে। তৃতীয় শক্তি স্তরের আকারটা কি হবে? বড় হবে। এখানে আমি ধরে নিলাম ইলেকট্রন আছে, এখানে তোমার ইলেকট্রন আছে, এখানে তোমার ইলেকট্রন। আমি যদি জানি যে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আছে অথবা দ্বিতীয় অথবা কি তোমার ধরে নাও তৃতীয় শক্তি, এটা থার্ড সেকেন্ড, এটা আমি ধরে নাও মনে করো থার্ড এনার্জি। একটু বোঝার ট্রাই করব। আমি ধরে নাও যে ইলেকট্রনটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে আছে। দেখো প্রথম শক্তি স্তরে যদি থাকে তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, এখান থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, এখান থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিন্তু এক না, এখানে কিন্তু রেডিয়াসটা কিন্তু এক না। আমি যদি জানি যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, তাহলে এটা যদি আমি সেটা জানি তাহলে কি হবে বলতো? ওই শক্তি স্তরের আকারটা কত হবে? প্রথম শক্তি স্তরে যদি থাকে তার আকারটা ছোট হবে, আর এর মানটা কম হবে। দ্বিতীয় শক্তি স্তরে যদি থাকে তাহলে তার আর এর মানটা একটু বেশি হবে। তৃতীয় শক্তি স্তরে যদি থাকে তাহলে তার আর এর মানটা আরো বড় হবে, অর্থাৎ শক্তি স্তরের আকারটা অনেক কি হবে? বড় হবে। অর্থাৎ একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে এটা যদি জানি তাহলে ওই শক্তি স্তরের আকারটা কি হবে সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই। তাহলে এটা কি হবে বলতো? এই শক্তি স্তরটা কোন শক্তি স্তরে আছে এটা যদি জানি ওই শক্তি স্তরে কি সম্পর্কে আমরা আইডিয়া পাবো, তার একটা আকার সম্পর্কে আমরা কি পাবো বলতো? আইডিয়া পাবো। কথা বুঝছো কিনা? দেখো এই শক্তি স্তরের ভিতরে অনেকগুলো কি আছে বলতো? উপশক্তি স্তর আছে, এটা বিভক্ত, এটা অনেকগুলো স্তরে কি তোমার বিভক্ত। এখন দেখো ওই উপশক্তি স্তরগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি এই ধরনের এস পি ডি এফ। এস এর আকৃতি গোলাকার, পি এর আকৃতি কি তোমার কি ডাম্বেল, ডি এর তোমার আকৃতি আছে যেটাকে তোমার কি ডাবল ডাম্বেল, এরকম আমরা তিনটা লিখলাম। এফ এর আকৃতিটা অনেক বেশি কি কমপ্লেক্স। আমরা যদি জানি যে এই শক্তি স্তর, আবার বলি শক্তি স্তরটা কতগুলো লেয়ারে ভাগ, যেগুলোকে বলে উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে এস পি ডি এফ এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করে। ইলেকট্রনটা শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে এটা যদি জানি, ওই এস এ থাকলে তার আকৃতিটা কি রকম বলতো? গোলাকার। পি এর আকৃতি, এটাকে বলে ডাম্বেল। দেখো যে জিমে গেলে এই ধরনের ডাম্বেল এরকম ওয়েট নেওয়ার জন্য এটা ব্যবহার করে। এখানে কয়টা ডাম্বেল আছে? দুইটা। ডি তে ডাম্বেল কয়টা? দুইটা। এফ এ কি তোমার এটার স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স, এই কারণে ওটার শেপটাকে ওভাবে ডিফাইন করে। তাহলে ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে এটা যদি জানি তাহলে ওই উপশক্তি স্তরে আকৃতি কি রকম আছে সেটা সম্পর্কে আমরা কি পাবো বলতো? আইডিয়া পাবো। তাহলে এখানে উপশক্তি স্তর আমাদেরকে কি সম্পর্কে আইডিয়া দেয়? আকৃতি সম্পর্কে। কি সম্পর্কে আইডিয়া দেবে? আকৃতি সম্পর্কে আইডিয়া। আমি আবার বলছি ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে এটা যদি জানি, প্রথম শক্তি স্তরে যদি থাকে তার আকারটা ছোট, দ্বিতীয় শক্তি স্তরে থাকে তার আকারটা বড়, তৃতীয় শক্তি স্তরে যদি থাকে তার আকারটা আরো বড়। ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে এটা যদি আমরা জানতে পারি তাহলে ওই শক্তি স্তরের আকার কি রকম হবে সেই সম্পর্কে আমরা আইডিয়া পাবো। কারণ শক্তি স্তর সংখ্যা যদি বাড়ে তাহলে ওটার কি হবে? আকারটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। ওই শক্তি স্তরের মধ্যে কতগুলো স্তর ভাগ থাকে যেগুলোকে আমরা কি বলি? উপশক্তি স্তর। উপশক্তি স্তরগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? এসপি কি দ্বারা? ডিএফ দ্বারা। এস এর আকৃতি কি তোমার গোলাকার, পি এর আকৃতি কি ডাম্বেল, ডি এর আকৃতি কি ডাবল ডাম্বেল, এফটা অনেক কমপ্লেক্স, এটা আমরা রিপ্রেজেন্ট করি না। তার মানে হচ্ছে ইলেকট্রনটা এই শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে এটা যদি জানি তাহলে ওই উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট পাওয়া যাবে।
অর্থাৎ শক্তি স্তর আমাদেরকে আকার সম্পর্কে আইডিয়া দেয়, উপশক্তি স্তর আমাদেরকে আকৃতি সম্পর্কে কি দেয়, আইডিয়া দেয়। তুমি জানো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আমরা এটা দেখাবো, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে বলতো, রোটেট করতে থাকে। তুমি ফিজিক্স আমাদেরকে কি জানে, কোন একটা পদার্থের মধ্য দিয়ে যদি ইলেকট্রন মুভমেন্ট করে তাহলে কি হয়, সেটাকে আমরা ইলেকট্রিসিটি বলি, সেটাকে আমরা কারেন্ট বলি, সেটাকে আমরা বিদ্যুৎ বলি। পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরতে থাকে তখন ইলেকট্রনের ঘোরার ফলে, ইলেকট্রনের মুভমেন্টের ফলে, ইলেকট্রনের মুভমেন্ট যেখানে থাকবে সেখানে তোমার কারেন্ট থাকবে। তাই পরমাণুর অভ্যন্তরে কি থাকে বলতো, ইলেকট্রনগুলো রোটেট করে, আর ইলেকট্রনের এই রোটেশনের ফলে কি উৎপন্ন হয়, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে সেখানে তোমার কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তুমি একটু দেখো, তুমি ফিজিক্সে এরকম সলিনয়েড পড়ছো, এটা একটা ধাতব একটা পদার্থ, এটার মধ্য দিয়ে তামার তার এরকম পেঁচানো ছিল, এরকম তার তোমার পেছনে ছিল, এটার মধ্য দিয়ে কি পাস করা হয়েছে, কারেন্ট পাস করা হয়েছে, এটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি কি করা হয়েছিল, পাস করা হয়েছে। তখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করার কারণে, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করার কারণে এই সলিনয়েডটা কি হয়ে গেছে বলতো, কিছু সময়ের জন্য ম্যাগনেটিক প্রপার্টিজ কি করতে বলতো, শো করতে। অর্থাৎ যেখানে তোমার ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে তোমার কি হবে, একটা অটো একটা ম্যাগনেটিক ফিল্ড কি হবে বলতো, তৈরি হবে। তুমি যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবা তখন এই পদার্থটা সাময়িকভাবে, যতক্ষণ তুমি কারেন্ট পাস করবা ততক্ষণ এটা কি, ম্যাগনেটিক প্রপার্টি কি করবে, শো করবে। অর্থাৎ এই ইলেকট্রিক কারেন্ট যদি পাস করি তাহলে কোন ফিল্ড তৈরি হবে, তোমার ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে একটা অটো একটা ম্যাগনেটিক ফিল্ড কি হবে বলতো, তৈরি হবে। অর্থাৎ যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেখানে 100% কি আছে বলতো, চুম্বক ক্ষেত্র। তার মানে পরমাণুর অভ্যন্তরে কি আছে বলতো, ইলেকট্রন। ইলেকট্রন গুলো কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে, ঘুরে। ঘুরলে কি তৈরি হয় বলতো, ইলেকট্রনের মুভমেন্টের ফলে কি তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে। আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে অটো একটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই উপশক্তি স্তরগুলো বিন্যস্ত হয়। এক্স অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, এরা ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, এটা জেড অক্ষ বরাবর কি হতে পারে, বিন্যস্ত হতে পারে। যেমন এই পিটা এক্স অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, এটাকে আমরা ধরলাম এক্স, এই কারণে এটাকে আমরা কি বলবো, পিএক্স। এটা কার প্রভাবে হবে, এই উপশক্তি স্তরটা কার প্রভাবে বিন্যস্ত হবে বলতো, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। এটা কার প্রভাবে, এম এম। এটা কি বুঝতে পারবা কিনা আমি জানি না। এম এর দ্বারা কি ইন্ডিকেট করে, ম্যাগনেটিক ফিল্ড। এটা কি ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই উপশক্তি স্তরগুলো আবার কতগুলো লেয়ারে কি হয় বলতো, ভাগ হয়। তখন এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই উপশক্তি স্তরগুলো কি হয়, এক্স অক্ষ বরাবর কেউ বিন্যস্ত হয়, কেউ মনে করো ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, এটা মনে করো ওয়াই অক্ষ, এই কারণে এটাকে পি ওয়াই বলে। কেউ মনে করো জেড অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, তখন এটাকে আমরা কি বলি, পিজে। এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই পিটা তিনটা লেয়ারে ভাগ হয়। কোন একটা লেয়ার কই এক্স অক্ষ বরাবর বিন্যস্ত হয়, কোন একটা লেয়ার কি হয়, পি অরবিটালটা কি হয়, ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত হয়, আর এটা কি হয় বলতো, জেড অক্ষ বরাবর বিন্যস্ত। অর্থাৎ এই তিনটা অরবিটালের কম্বিনেশনটা হচ্ছে কি বলতো, পিটাকে আমরা ডাম্বেল বলছি, এই তিনটা কম্বিনেশনটাকে আমরা কি বলছি বলতো, পি। তখন এই ম্যাগনেটিক ফিল্ডের পর, ম্যাগনেটিক ফিল্ড কি বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করি না, পরমাণুর অভ্যন্তরে যে ইলেকট্রন মুভমেন্ট করে, ইলেকট্রনের মুভমেন্টের ফলে যে কারেন্ট তৈরি হয়, ওই কারেন্টের ফলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ওই ইলেকট্রিক ফিল্ডই কি তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড। ওই ম্যাগনেটিক ফিল্ডই কি করে, এই উপশক্তি স্তরগুলোকে অনেকগুলো লেয়ারে কি করে, ভাগ করে। ওই লেয়ারগুলো কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কি হয় বলতো, বিন্যস্ত। এটা কি উপশক্তি স্তরের কি বলতো, বিন্যাস। এটা কি উপশক্তি স্তরের কি বিন্যাস, এটা উপশক্তি স্তরের বিন্যাস। এই বিন্যাসটাকে আমরা বলবো ত্রিমাত্রিক, কারণ এটা তিন দিকে বিন্যস্ত হতে পারে। এটা কোন দিকে বিন্যস্ত হতে পারে, তিন দিকে, এই কারণে এটাকে আমরা ত্রিমাত্রিক বিন্যাস বলি। এই এক একটা বিন্যাসকে বলা হয় এক একটা অরবিটাল। এই ত্রিমাত্রিক বিন্যাসটাকে আমরা কি বলবো, অরবিটাল বলবো। এটাকে আমরা কি বলবো, অরবিটাল। তাহলে এটা আকৃতি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই উপশক্তি স্তর পিটা অনেকগুলো লেয়ারে হয়। কয়টা লেয়ার হয়, পি এর ক্ষেত্রে তিনটা দেখা যায়। এই এটার ক্ষেত্রে এটা এক্স ওয়াই জেড এবং তিন দিকে এরা বিন্যস্ত হতে পারে। এই কারণে এই বিন্যাসটাকে আমরা বলছি কি, ত্রিমাত্রিক বিন্যাস। উপশক্তি স্তরে এই ত্রিমাত্রিক বিন্যাস, পি এর জন্য কয়টা বিন্যাস পাওয়া যাচ্ছে, তিনটা, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা কি, পিজে। এই এক একটা বিন্যাসকে আমরা এক একটা কি বলবো, অরবিটাল বলবো। উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাসের একটা স্পেশাল নাম কি বলতো, অরবিটাল। কি বলা হবে, অরবিটাল। এটা দ্বারা এখানে আমরা বুঝতে পারবো ইলেকট্রনের নিজ অক্ষের উপর ইলেকট্রনটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
ইলেকট্রনটা কি, এটা তোমার কি রোটেশন। আমরা জানি, আমরা লাটিমের ঘোরা দেখছি, আমরা লাটিম যদি ঘুরা, লাটিম এই দড়ি দিয়ে পেছানো দেখছো, একটা লাটিম দড়ি দিয়ে পেছানো, তারপর এটা নিক্ষেপ করো, দেখবে যে ও ঘুরবে, ও একটা কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরবে, ও নিজেও ঘুরবে এবং কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরবে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে প্ল্যানেট গুলো ঘুরে, সে সূর্যকেও কেন্দ্র করে ঘুরে, আবার একই সাথে তারা নিজ অক্ষকেও কেন্দ্র করে ঘুরে। ইলেকট্রন গুলো একই রকম, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, একই সাথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে কি করে ঘুরে। এই ঘোরাটা সে কি করতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। এই ঘোরাটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এটা কোনটা, এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্লকওয়াইজ। আর এই ঘোড়াটা জাস্ট এইভাবে ঘুরতে পারে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এটা কি তোমার ক্লকওয়াইজ রোটেশন। এই ঘোড়াটাকে আমরা বলি নিজ অক্ষের উপর ঘোরা, নিজ অক্ষের, দেখা যায় কিনা যায় না, নিজ অক্ষের উপর ঘোরা, এটাকে নিজ অক্ষের উপর দিয়ে এটা ঘোরা। আর একটু বোঝার ট্রাই করো। এখন তুমি একটু দেখো, আমরা এই টোটালটাকে যদি একটু সামারি করি, একটু দেখো, পরমাণুর অভ্যন্তরে থাকে শক্তি স্তর, শক্তি স্তরের ভিতরে থাকে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে থাকে অরবিটাল, অরবিটালের ভিতরে থাকে ইলেকট্রন। আমরা যদি কোন একটা ইলেকট্রনকে যদি আইডেন্টিফাই করতে চাই, তার পজিশন পাওয়ার প্রবাবিলিটি যদি জানতে হয়, তাহলে তোমার চারটা প্যারামিটার দরকার হবে। একটা হচ্ছে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, এটা কি প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়, এটা যদি জানি তাহলে আমরা ওই শক্তি স্তরের আকার সম্পর্কে জানবো। কারণ n এর মান যত বাড়তে থাকবে শক্তি স্তরের আকার তত বাড়তে থাকবে। শক্তি স্তর আমাদেরকে আকার সম্পর্কে আইডিয়া দেবে। শক্তি স্তরের ভিতরে কতগুলো লেয়ার থাকে, ওই লেয়ার গুলোকে আমরা বলি কি উপশক্তি স্তর। উপশক্তি স্তরে এক একটা কি আছে, আকৃতি আছে, কোনটা গোলাকার, কোনটা ডাম্বেল, কোনটা ডাবল ডাম্বেল। তাই ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে এটা যদি জানি, তাহলে ওই উপশক্তি স্তরের আকৃতি কি রকম হবে সেই সম্পর্কে আমরা আইডিয়া পাবো। পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের আবর্তনের ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওই ম্যাগনেটিক ফিল্ড উপশক্তি স্তরগুলো অনেকগুলো লেয়ারে ভাগ করে, যেমন পিটাকে এই তিনটা ভাগে কি করে বিভক্ত করে। এই পি এর ক্ষেত্রে এটা এক্স অক্ষ বরাবর বিন্যস্ত হতে পারে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। কে বিন্যস্ত হতে পারে, পি। এই কারণে এটা তিন দিকে বিন্যস্ত হতে পারে, এই কারণে এটা উপশক্তি স্তরে কি বলছি, ত্রিমাত্রিক বিন্যাস। এটা তিনটা এক্সিস বরাবর, যেমন ডি এর জন্য বিন্যাস পাওয়া যায় কয়টা, পাঁচটা। বলে এই এক একটা বিন্যাসকে আমরা কি বলি, অরবিটাল। অরবিটালের ভিতরে অবস্থান করে কে, তোমার ইলেকট্রন। ইলেকট্রন গুলো কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং নিজ অক্ষকে কেন্দ্র করে। এখানে রোটেশনটা কোনটা বোঝানো হয়েছে, নিজ অক্ষের উপর কি ঘূর্ণনটাকে তোমার বোঝানো হয়েছে। নিজ অক্ষের উপর ঘূর্ণনটা হতে পারে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। তাহলে এই আকারটাকে আমরা রিপ্রেজেন্ট করি এন দ্বারা, শক্তি স্তরের আকারটাকে, বা এই শক্তি স্তরটাকে আমরা এন দ্বারা। এই যে তোমার উপশক্তি স্তরের আকৃতি, এটা বুঝাই আমরা কি দ্বারা, এল দ্বারা। ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এন দ্বারা। নিজ অক্ষের উপর ঘূর্ণন, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এস দ্বারা। তার মানে শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এন। উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এল। অরবিটালকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এম। ইলেকট্রনের নিজ অক্ষের উপর রোটেশনকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, এস। এগুলো দ্বারা আমরা কিছু নাম্বারকে ইন্ডিকেট করি, কিছু সংখ্যাকে ইন্ডিকেট করি। যেমন n এর জন্য কিছু নাম্বার ইন্ডিকেট করে, n এর জন্য কিছু নাম্বার ইন্ডিকেট করে 1 2 3 ডট ডট ডট, এটা ইনফিনিটি। কেউ বুঝছো না কি না বুঝছো সেটা পরে, আগে একটু দেখো। l এর জন্য কিছু আমরা নাম্বার ইন্ডিকেট করি, যেখানে l ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট। m এর জন্য কিছু নাম্বার ইন্ডিকেট করে, m equal to 0 plus minus 1 plus minus 2। s এর জন্য কিছু নাম্বার ইন্ডিকেট করে, এটা হচ্ছে প্লাস হাফ আর এটা হচ্ছে কি মাইনাস হাফ। n এর জন্য কিছু নাম্বার, l এর জন্য কিছু নাম্বার, m এর জন্য কিছু নাম্বার, s দ্বারা কি কিছু নাম্বার। এই n এর এই নাম্বার দ্বারা শক্তি স্তরকে বোঝায়, l এর এই নাম্বার দ্বারা উপশক্তি স্তরকে বোঝায়, m এর এই নাম্বার দ্বারা অরবিটাল বোঝায় যেটাকে বলে উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, s এর এই নাম্বার দ্বারা নিজ অক্ষের উপর তার রোটেশনকে বোঝায়। ইলেকট্রনটা কি এই নাম দ্বারা ইন্ডিকেট করবে কি, ইলেকট্রনটা কি তোমার কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত। এই নাম্বার গুলোকে বলা হয়, চারটা নাম্বারকে, একটা n, একটা l, একটা m আর একটা কি s।
এই চারটা নাম্বারকে আমরা একত্রে বলি কি বলতো কোয়ান্টাম নাম্বার। এই চারটা নাম্বারকে আমরা একত্রে বলি কি কোয়ান্টাম। কোয়ান্টাম নাম্বার বলতে কাকে ইন্ডিকেট করবে? এন কে, যেটা দ্বারা ইন্ডিকেট করে শক্তি স্তরের আকার। কোয়ান্টাম নাম্বার বলতে কাকে ইন্ডিকেট করবে? এল কে, যেটা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি ইন্ডিকেট করবে। এটা কোয়ান্টাম নাম্বার এম দ্বারা ইন্ডিকেট করবে কি অরবিটালের কি তোমার বিন্যাসকে ইন্ডিকেট করবে। তোমার কোয়ান্টাম নাম্বার এস দ্বারা ইন্ডিকেট করবে কি ইলেকট্রনের নিজ অক্ষের উপর কি ঘূর্ণন। এই চারটাকে একত্রে আমরা কি বলি কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা নাম্বার না বলে এটাকে কেন কোয়ান্টাম নাম্বার বলছি এটা আমরা পরে বলতেছি। এটাকে আমরা শুধু নাম্বার না বলে সংখ্যা না বলে এগুলো দ্বারা নাম্বার ইন্ডিকেট করে এটার সাথে আমরা কেন কোয়ান্টাম শব্দটা নিয়ে আসছি সেটা আমি তোমাকে বলছি। একটু দেখো কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম বলবিদ্যা ইলেকট্রনের শক্তি স্তর, শক্তি স্তর, অরবিটাল এবং ইলেকট্রন, ইলেকট্রনের এক্স্যাক্টলি অবস্থান এটা তোমার ব্যাখ্যা করে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে। ঠিক একইভাবে এই নাম্বারগুলোর সাহায্য ইলেকট্রনের কি তোমার অবস্থানটা ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম মেকানিক্সও ব্যাখ্যা করতে পারে, এই নাম্বারগুলোর সাহায্যে আমরা কি করতে পারি ইলেকট্রনের অবস্থানটা আমরা সঠিকভাবে কি করতে পারি বলতো ব্যাখ্যা করতে পারি। ওই কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে কোয়ান্টাম, আর এগুলো ইন্ডিকেট করে কি নাম্বার, এই কারণে এদেরকে আমরা বলি কি কোয়ান্টাম নাম্বার। এদেরকে আমরা কি বলি বলতো কোয়ান্টাম। কোয়ান্টাম মেকানিক্স যেমন ইলেকট্রনের ওয়েভ নেচার ব্যাখ্যা করে, এগুলোর মাধ্যমে ইলেকট্রনের ওয়েভ নেচার কি করা যায় ব্যাখ্যা করা যায়। এই কারণে এটাকে আমরা কি বলি কোয়ান্টাম নাম্বার। এগুলোকে নাম্বার না বলে কোয়ান্টাম নাম্বার। তুমি দেখো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? কোনো স্টুডেন্ট মুভ করো না, কারণ এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। এটার সাহায্যে টোটাল একটা ক্রিয়েটিভ কোশ্চেনে একটা প্যাটার্ন করানো হবে। তুমি আমার কথাগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে দাও। ওকে, তুমি একটু দেখো আমরা যদি তোমার একটু থাকতে হবে, হ্যাঁ তুমি যদি একটু না থাকো, পড়ার যদি টেন্ডেন্সি না থাকে, টিচার যদি তোমাকে প্যাক করে ধরে রাখে তাহলে পড়া হয় না। পড়াটা তোমার ভাই, হ্যাঁ তোমার নিজের পড়তে হবে, নিজের পরিশ্রম করতে হবে, নিজে আউটপুটটাও তুমি নিজে পাবো, টিচার পাবে না। সো তোমাকে ধরে রাখবো, পড়ার প্রতি আগ্রহ কম, তুমি পরে আসবা জয়েন করবা, পড়া বুঝতে পারবা না, এটা হবে না। একই লেকচার, একজন স্টুডেন্ট তোমার দেখা যাবে 90 পাবে, একজন স্টুডেন্ট পাস করতে পারবে না। তুমি যে কোনো টিচারের কাছে পড়ো না কেন, হ্যাঁ সো তোমার নিজে পরিশ্রম করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, একটা জিনিস নিয়ে ডিফারেন্ট তোমার চিন্তা করতে হবে। একটা জায়গায় চিন্তা বা কোনো কিছু থিংকিং অ্যাবিলিটিটা একটা জায়গায় যেন ফিক্সড বা কনস্ট্যান্ট না হয়, বিভিন্ন জায়গায় তোমার এটা চিন্তা করতে হবে, তা নাহলে তুমি এটা পাবে না। ওকে, একটু দেখো আমরা যদি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিতে চাই, কারণ এটা আমি নেক্সট ইয়ার কিন্তু উঠাবো না, এটা নিয়ে অনেক কথা বলছে, তাহলে আমি কি বলবো এই চারটাকে একত্রে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। আমরা বলতে পারি যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, আমরা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাসটাকে উল্লেখ না করে অরবিটাল বলি। যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণন বা আবর্তনের দিক জানা যায়, তাকে আমরা কি বলবো কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা যদি n কে যদি ডিফাইন করতে চাই, n কে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, n কি হোয়াট ইজ n? n কে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী। আমি যদি এটাকে সংজ্ঞায়িত করতে চাই n কাকে বলে বা প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তখন আমরা কি বলবো যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার সম্পর্কে জানা যায় তাকে n বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই l এর অনেকগুলো নাম আছে, এটাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি, এর অনেকগুলো নাম আমরা পরে বলি। আমরা l কে আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো যে কোয়ান্টাম সংখ্যার সাথে উপশক্তি স্তরের আকৃতি জানা যায় তাকে আমরা কি বলবো l বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি যদি m টাকে ডিফাইন করতে চাই, হোয়াট ইজ m, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কারণ
এটা এম এফ মানে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু এখানে এম এফ মানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, তোমরা আবার অন্যদিকে ডাইভার্ট করো না। হ্যাঁ, এখানে একটু দেখো, এখানে আমরা বলতে পারি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের চুম্বক ক্ষেত্রের প্রভাবে আমরা কি পাই, অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়, তাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি এস, এটাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার যদি ডেফিনিশন দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের দিক সম্পর্কে জানা যায়, তাকে আমরা কি বলবো, স্পিন। তুমি দেখো, আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা ডেফিনিশন দিব, তারপর আমরা আস্তে আস্তে অন্যগুলো আলোচনা করব নেক্সট দিন। কিন্তু এই লেকচারগুলো একটা লেকচারও মিস করা যাবে না। তুমি যদি মিস করো তাহলে এই সেট থেকে খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এই সেট থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হয়, তখন ওই কোশ্চেনগুলো অ্যানসার তুমি করতে পারবে না। হ্যাঁ, তুমি এটা ডিফাইন্ড প্যাটার্নে ঘুরে ঘুরে আসে, তোমার কোনো লাইভ লেকচার তুমি সাথে থাকবা, সেটা হইছে একরকম, আর পরে লেকচার করা হইছে অন্য কথা। হ্যাঁ, ওকে। তুমি দেখো, আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিতে চাই। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা মানে ওই চারটাকে, যে সংখ্যার সাহায্যে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, এটাকে আরো এক্স্যাক্টলি অন্যভাবে বলে উপশক্তি স্তরের এটা আকৃতি, আমরা এগুলো একটা একটা করে ব্যাখ্যা করব, সমস্যা নেই। অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস, যেটা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস বলছি, এবং ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের দিক সম্পর্কে জানা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। একটা ইলেকট্রনের পূর্ণ অবস্থান এক্স্যাক্টলি জানা যায় না, তার অবস্থানের পসিবিলিটি জানার জন্য এই চারটা প্যারামিটার কি তোমার প্রয়োজন। আমাদের ঈদ কবে একটু বলতে পারো? ঈদ কবে? ঈদের তারিখটা একটু বলো। ঈদের তারিখটা একটু বলো তো, ঈদ কবে হবে? ঈদ কবে হবে এটা কমেন্টসে একটু জানাও না। 1 তারিখ নাকি 30 তারিখ? আচ্ছা, 1 অগস্ট। ওকে, 1 তারিখ। তাহলে 1 তারিখ হচ্ছে, 1 তারিখ কি বার? বারটা একটু বলো তো, বার 1 আগস্ট কি বার? 26। রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে তোমরা তো মনে হয় বৃহস্পতিবার পর্যন্ত পড়তে পারো। বৃহস্পতিবার। আচ্ছা, 1 তারিখ কি বার? বারটা বলো, বার। ওরে বেটা, রোজমেরি গোল্ড, বার বল। স্যাটারডে। ওকে, তাহলে তোমরা কি বৃহস্পতিবার পর্যন্ত পড়বা নাকি মঙ্গলবার পর্যন্ত? একটু কমেন্টসে একটু জানাও তো। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন। ওকে, ঠিক আছে। আমাদের মঙ্গলবার হবে এই ঈদের ছুটি। মঙ্গলবার আমরা লেকচারটা দেওয়ার পর বৃহস্পতিবার থেকে আমাদের ছুটি এনজয় হবে, বৃহস্পতিবার। আর ওখান থেকে আমরা জানাই দেবো যে কবে লেকচার স্টার্ট হবে। তাহলে মঙ্গলবার পর্যন্ত, কারণ অনেকে গ্রামে ট্রামে চলে যায়, তখন নেট থাকে না, তখন একটা সমস্যা। তাহলে মঙ্গলবারের লেকচারটা অবশ্যই করবা, তা নাহলে কিন্তু তুমি এটা অনেক মিস করবা। আর আমরা আমাদের এই মঙ্গলবারের পরে লেকচারগুলো আমাদের নতুন আইডিতে হবে। আইডিগুলো আমি দেখে আমি তোমাকে দিয়ে দেবো, যারা পাবো না যোগাযোগ করবা, এবং পেমেন্ট যাদের বাকি আছে অবশ্যই ক্লিয়ার করতে হবে।
এই তো এই পর্যন্তই। ওকে, বাই বাই।